প্রিয় ছাত্রছাত্রীরা, থার্মোডাইনামিক্সের অর্থাৎ তাপগতিবিদ্যার চতুর্থ লেকচারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আগের যে লেকচারগুলো আমরা দেখেছিলাম সেইখানে আমরা ইন্টারনাল এনার্জি এবং এনথ্যালপি নিয়ে কথা বলছিলাম। আজকে আমরা ইন্টারনাল এনার্জি মানে আন্তঃশক্তি এবং এনথ্যালপি এই দুটোর মধ্যে সম্পর্ক আমরা দেখব। ঠিক আছে? হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। কোশ্চেন এইভাবে একটা দিতে পারে যে নির্দিষ্ট চাপ এবং উষ্ণতায় কোনো একটি প্রক্রিয়ার ক্ষেত্রে এনথ্যালপির পরিবর্তন ও আন্তঃশক্তির পরিবর্তনের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। এনথ্যালপি বা পূর্ণতাপের সঙ্গে আমাদেরকে যেটা করতে হচ্ছে ইন্টারনাল এনার্জি বা আন্তঃশক্তির আমাদেরকে সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। তাহলে বাই ডেফিনেশন আমরা জানি, দেখো এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট যে এখান থেকে বা তোমাদের এভাবেও কোশ্চেনটা লিখতে পারে, বলবে যে প্রমাণ করো ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন আর টি, এইটা প্রমাণ করতে বলবে। ঠিক আছে, এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে এটা। তাহলে এই কোশ্চেনটা আমরা প্রমাণ করব। ওকে, তাহলে ডেল্টা এইচ মানে কি? ডেল্টা এইচ মানে হচ্ছে এনথ্যালপির পরিবর্তন এবং ডেল্টা ইউ এটার মানে হচ্ছে আন্তঃশক্তির পরিবর্তন। কারণ কি আমরা জানি যে এনথ্যালপি এবং আন্তঃশক্তির যেহেতু পরম মান এটা প্রমাণ করা যায় না, মানে ক্যালকুলেশন করা যায় না। এর আগের দিন সেটা বলেছিলাম আমি উদাহরণ সহকারে। একই রকম ভাবে আমরা জানি যে এনথ্যালপির পরম মানটা কিন্তু একই রকম ভাবে ক্যালকুলেশন করা যাবে না। ঠিক আছে, এনথ্যালপির পরিবর্তনটা ক্যালকুলেশন করা যেতে পারে কিন্তু তার পরম মানটা ক্যালকুলেশন করা যায় না, যেহেতু আন্তঃশক্তির পরম মানটা ক্যালকুলেশন করা যায় না। তাহলে এটা প্রমাণ করতে গেলে আমরা কি করব? দেখো এখান থেকে শুরু করি। আমরা মনে করো লিখবো, আমরা এইভাবে লিখবো, তোমরা খাতা পেন নিয়ে রেডি থাকবে এবং এখান থেকে লিখতে শুরু করবে। ঠিক আছে, যে এনথ্যালপির সংজ্ঞা অনুযায়ী আমরা লিখতে পারি কি না, এইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস পিভি। ঠিক আছে, তাহলে এর পরিবর্তনটা কতটা হবে? এর পরিবর্তনটা আমরা এভাবে লিখতে পারি, ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা পি ইন্টু ভি। ঠিক আছে, এখন প্রশ্ন অনুযায়ী এখানে দেখো চাপ এবং উষ্ণতাকে স্থির রাখতে হবে আমাদেরকে। ঠিক আছে, চাপ এবং উষ্ণতা যদি স্থির রাখি তাহলে আমরা জানি যে পরিবর্তনের এই মানটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে যেহেতু চাপটা স্থির তাহলে সেটাকে বাইরে বার করে নেব। তাহলে এটা পড়ে থাকবে কি ডেল ইউ প্লাস পি ইন্টু ডেল্টা ভি। ঠিক আছে, ব্যাস। এবার দেখো এটা সমান সমান লিখতে পারি আমরা ডেল ইউ প্লাস পি ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান। এই ভি টু মাইনাস ভি ওয়ানটা কি? এটা হচ্ছে ফাইনাল আয়তন, এটা হচ্ছে ইনিশিয়াল আয়তন। অর্থাৎ প্রাথমিকভাবে এটা আয়তন ছিল, অন্তিমভাবে এটা আয়তন হচ্ছে। তো এটা কিভাবে আরেকটু যদি বুঝে নেওয়ার আমরা চেষ্টা করি এই জায়গাটাকে, তাহলে পাশে একটু তোমরা করবে। মনে করো এ মোল এ এটা গ্যাসীয় অবস্থায় প্লাস বি মোল বি গ্যাসীয় অবস্থায়, ঠিক আছে, বিক্রিয়া করে পরস্পর বিক্রিয়া করলো এবং সি মোল সি উৎপন্ন করলো, এটাও গ্যাস, এবং ডি মোল ডি উৎপন্ন করলো। ঠিক আছে, দেখো আমরা প্রমাণ করছি এটা। এখন এত দূর আসার পরে তোমরা এখানে একটা বিক্রিয়া লিখবে এরকম করে, সবগুলো গ্যাসীয় অবস্থায় লিখবে। ঠিক আছে, কারণ গ্যাসীয় যদি না হয় তাহলে কিন্তু এটা এভাবে আমরা লিখতে পারবো না। গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে এটা আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে কি বিক্রিয়ক পদার্থ আর এটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। ক্লিয়ার? তাহলে বিক্রিয়ক পদার্থগুলো কিন্তু এখানে মনে রাখতে হবে যে দুটো জিনিস সমান বলে দিয়ে, মানে একটা ফিক্সড আছে বলে দিয়েছে।
একটা হচ্ছে টেম্পারেচার আর আরেকটা হচ্ছে প্রেসার। এই বিক্রিয়ার ক্ষেত্রে টেম্পারেচার প্রেসারটা সমান, তাহলে এখানে নাম্বার অফ মোল কিন্তু আলাদা। এ মোল এ, বি মোল বি, এ প্লাস বি যদি যোগ করি, যার নাম্বার অফ মোলস হবে, মানে যত মোল হবে, মনে করি এটা 1 মোল, এটা 2 মোল, তাহলে টোটাল কত হলো 3 মোল। তাহলে এখানে কিন্তু প্রোডাক্টে কিন্তু নাম্বার অফ মোলটা আলাদা হতে পারে, অর্থাৎ এটা যদি 2 মোল, এটা 3 মোল হয়, 5 মোল হয়ে গেল, বা কমও হতে পারে, সেটা ভিন্ন ভিন্ন মান হতে পারে। ওকে, তাহলে এখন এখানে আয়তন পরিবর্তন হবে। আমরা যেহেতু চাপ এবং উষ্ণতা পরিবর্তন হবে না ধরে নিয়েছি, এখন আয়তন পরিবর্তন হবে। মনে করো এখানে আয়তনটা V1 আর এখানে টোটাল আয়তনটা হচ্ছে V2। এই কথা বলা হয়েছে যে প্রাথমিক আয়তন হচ্ছে V1, অন্তিম আয়তন কত V2। ক্লিয়ার? আচ্ছা, এবার এখানে কি পরিবর্তন হয়েছে? এখানে পরিবর্তন যেটা হয়েছে সেটা হচ্ছে মোল সংখ্যার পরিবর্তন হয়েছে। এই ডেল্টা এনটা কত? ডেল্টা এন গ্যাস, এই গ্যাসের ডেল্টা এন গ্যাসীয় অবস্থায় নিতে হবে। যেহেতু পদার্থগুলো যদি সলিড অবস্থা বা লিকুইড অবস্থায় থাকে, মানে তরল অথবা কঠিন অবস্থায় থাকে, তাহলে তাদের মোলার যে আয়তন সেটার পরিমাণ অনেক কম হয়, কিন্তু গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে 1 মোলের আয়তনটা অনেকটা বেশি, সেটা 22.4 লিটার আমরা জানি। এই কারণে শুধুমাত্র গ্যাসের যে নাম্বার অফ মোলস গুলো সেগুলো কিন্তু কাউন্ট হবে, আদার গুলো কাউন্ট হবে না, মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে ডেল্টা এর মান হচ্ছে মোট বিক্রিয়াজাত পদার্থের মোল সংখ্যা মাইনাস টোটাল তোমার হচ্ছে বিক্রিয়ক পদার্থগুলোর মোট মোল সংখ্যা। তাহলে এরকম সি প্লাস ডি বিক্রিয়াজাত পদার্থের মোট মোল সংখ্যা কত? সি প্লাস ডি মাইনাস হচ্ছে কত না বিক্রিয়ক পদার্থগুলোর মোট মোল সংখ্যা, অর্থাৎ এ প্লাস বি। এইটা হচ্ছে ডেল্টা এন এর মানে তোমার হচ্ছে কি সূত্র। তাহলে এখান থেকে আমরা কি ডেল্টা এন এর মান কিন্তু বার করব। ওকে, চলো তাহলে দেখো এবার কি লিখতে পারি এখানে আমরা, ডেল্টা ইউ প্লাস পি ইন্টু এখানে দেখো V2, আর আমরা জানি যে আদর্শ গ্যাসের জন্য জানি পিভি ইজ ইকুয়াল টু কত? এন মোলের জন্য NRT। তাহলে এখানে কি লিখবো? এন মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে এটা লেখা যাচ্ছে। ঠিক আছে, এন মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে এটা লিখতে পারবো। তাহলে V1 ইজ ইকুয়াল ভি সমান কত? NRT বাই পি। এখন পি টি আর এগুলো সবই হচ্ছে ধ্রুবক। এখন এখানে মনে করো যে টোটাল মোল সংখ্যা, এই যে আমরা ধরলাম এইটাকে ধরে নিয়েছি টোটাল মোল সংখ্যা তোমার হচ্ছে N2, আর এখানে যে টোটাল মোল সংখ্যা এটাও ধরে নিচ্ছি আমরা N1, অর্থাৎ এ আর বি বিক্রিয়ক পদার্থগুলোর মোট মোল সংখ্যা যোগ করলে ধরে নাও N1 হচ্ছে, আর বিক্রিয়াজাত পদার্থগুলোর মোট মোল সংখ্যা ধরে নাও N2 হচ্ছে। ঠিক আছে, তাহলে N2 মাইনাস N1 করলে আমরা ডেল এন এর মানটা আমরা পেয়ে যাবো। ক্লিয়ার? তাহলে ওই মানগুলো আমরা এই যে ভি ইজ ইকুয়াল টু NRT বাই পি এটা পেলাম, সরি। তাহলে এখানে V1 ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো? N1 RT, ওকে, ডিভাইডেড বাই পি, এবং V2 ইজ ইকুয়াল টু কত লেখা যাবে? V2 ইজ ইকুয়াল টু লেখা যাবে N2 RT ডিভাইডেড বাই হচ্ছে পি। যেহেতু প্রেসার টেম্পারেচার এগুলো সমান, আর তো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এটা তো পরিবর্তন হবে না, তোমরা বুঝতেই পারছো। সেই জন্য আমরা শুধু পরিবর্তন কোথায় কোথায় হচ্ছে, আয়তন পরিবর্তন হচ্ছে শুধুমাত্র নাম্বার অফ মোলস পরিবর্তন হওয়ার কারণে, আর অন্য কোনো ব্যাপার নেই। তাহলে আমরা কিন্তু ওই মানগুলো এবার পুট করব। ঠিক আছে, এবার মানগুলো পুট করো। তাহলে V2 জায়গায় কি লিখবো? N2 RT ডিভাইডেড বাই পি মাইনাস N1 RT ডিভাইডেড বাই হচ্ছে পি, এইটা। তাহলে এখান থেকে কত পাচ্ছি আমরা? ক্যালকুলেশন করো। ডেল্টা ইউ এখানে দেখো তাহলে কত পাচ্ছি, এই পিটাকে যদি ভিতরে ঢুকিয়ে দিই, ঠিক আছে, তাহলে আর এনআরটিকে আরটিটাকে কমন নিয়ে নিচ্ছি আমরা, তাহলে কি হবে দেখো, পি পি কেটে যাবে, এখান থেকে কমন নিলে পি কেটে যাবে, বোঝা গেল? এবং তাহলে এখানে পড়ে থাকবে কি N2 মাইনাস N1 N2 মাইনাস N1 RT, বোঝা গেল? তাহলে ডেল এইচ এর মান কত দাঁড়ালো? ডেল এইচ এর মান দাঁড়ালো ডেল ইউ, ডেল্টা ইউ প্লাস হচ্ছে কত, এটা হচ্ছে ডেল্টা এন গ্যাস, এটাই হচ্ছে ডেল্টা এন গ্যাস ইন্টু হচ্ছে RT। ব্যাস, এই সম্পর্ক আমাদেরকে প্রতিষ্ঠা করতে বলা হয়েছিল প্রথমে, এই সম্পর্কটা আমরা প্রতিষ্ঠা করব, এটা এভাবে প্রতিষ্ঠা করা যাবে। তাহলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, এরপরে কি বলা হচ্ছে যে 300 কেলভিন উষ্ণতায় নিচের বিক্রিয়াটির ক্ষেত্রে এখন এনথালপির পরিবর্তন গণনা করতে হবে। ঠিক আছে, এনথালপির পরিবর্তন আমাদেরকে এই ক্ষেত্রে গণনাটা করতে হবে যে কতটা হবে, অ্যাকচুয়ালি এনথালপির পরিবর্তন কতটা হবে। বিক্রিয়াটা আমার এই দেয়া আছে, ক্লিয়ার? তাহলে বিক্রিয়া অনুযায়ী আমরা কি জানি যে এনথালপি এখানে কি দেয়া আছে দেখো,
ইন্টারনাল এনার্জিটা আমাদেরকে এখানে দেওয়া আছে। ইন্টারনাল এনার্জির পরিবর্তন অর্থাৎ আন্তঃশক্তির পরিবর্তনের মানটা কিন্তু দেওয়া আছে। আর আমাকে কি গণনা করতে বলেছে এই বিক্রিয়ার জন্য এনথালপির পরিবর্তনটা গণনা করো। তাহলে ডেল্টা এইচ এর মানটা কত হবে সেটা কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করেছে। পরিষ্কারভাবে এর আগে যে রিলেশনটা আমরা দেখেছিলাম মানে প্রতিষ্ঠা করলাম, সেখান থেকে আমরা কি পেলাম বলতো? আমরা জানি যে ডেল এইচ ইজ ইকুয়াল টু কত? ডেল এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন অফ গ্যাস ইন্টু হচ্ছে আরটি। এই সূত্রটা আমরা জানি, ঠিক আছে? এই সূত্র দিয়ে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তবে আমরা আরেকটা মানে তোমার হচ্ছে সূত্রের কথা বলবো, যে সূত্রটা এখান থেকে আসে, সেটা না বললে নয়। এখান থেকে আমি আগের পেজে তোমরা গিয়ে ওই অঙ্কটা একটু দেখবে, মানে ওইখানে একটা প্রতিষ্ঠা করে রাখবে সূত্রটাকে। তো সেটা হচ্ছে কি, আমরা জানি যে ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু লেখা যায় ডি বার কিউ অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, এবং ডেল্টা ই ইন্টারনাল এনার্জির পরিবর্তন বা ইউ এর পরিবর্তন, এটাকে সমান সমান কি লেখা যায়? আচ্ছা, এটাকে ইউ দিয়ে যেহেতু আমি ডিনোট করেছি, ইউ দিয়ে লিখলাম এখানে, তাহলে এটা লেখা যায় ডি বার কিউ অ্যাট কনস্ট্যান্ট ভি, এটা লেখা যায়। সুতরাং এই সমীকরণটাকে আমরা এইভাবেও লিখতে পারবো। এই সমীকরণ দিয়ে অঙ্কটা করব, বাট এই সমীকরণটাকে আমরা এইভাবেও লিখতে পারবো। সেটা কি না, কিউপি ইজ ইকুয়াল টু কিউভি প্লাস ডেল্টা এন জি আর টি। ঠিক আছে, এই সূত্রটাও কিন্তু প্রমাণ করতে দেয় অনেক সময়। আর এখান থেকে কিন্তু মানে তোমার হচ্ছে কি হয় না, হিট কনস্ট্যান্ট এটা বলা হয় এভাবে যে বিক্রিয়া তাপ, স্থির চাপে বিক্রিয়া তাপ, স্থির আয়তনে বিক্রিয়া তাপ, এগুলো বার করতে দেয়। আমরা পরে সেগুলো আবার দেখব। তাহলে এই সম্পর্কটা কিন্তু ইম্পর্টেন্ট, এবং এটা দিয়েও কিছু অঙ্ক আছে। আমরা পরে যখন আমরা প্রবলেম যখন সলভ করব, তখন আমরা এই সূত্র দিয়েও কিছু অঙ্ক আমরা দেখে নেব। ঠিক আছে, এখন যে মানে প্রবলেমটা আছে আমাদের আগে দিকে, এই প্রবলেমটার জন্য দেখো ইন্টারনাল এনার্জি অর্থাৎ আন্তঃশক্তির পরিবর্তনটা দেওয়া আছে, এর মানটা দেওয়া আছে, আমাদের এটা জিজ্ঞেস করেছে। আর এগুলোর মান তো আমরা জানি। এখন টেম্পারেচার মানটা কত? এই টেম্পারেচার মান দিয়ে দিয়েছে, দেখো টেম্পারেচার দিয়ে দিয়েছে যে এইটা হচ্ছে 300 কেলভিন। ওকে, 300 কেলভিন, বোঝা গেল? তাহলে সিম্পল এখানে মানগুলো পুট করো, তাহলে কত হচ্ছে আমরা জানি, আমরা জানি বলে এটা লিখবো। তারপরে ডেল্টা এইচ ইউ এর মানটা আমরা বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, 885389 এত জুল প্রতি মোল। ঠিক আছে, আচ্ছা আমি ইউনিটটা আমি পরে বসাচ্ছি। এখন দেখো এই বাকি মানগুলো বসিয়ে দিই আমরা। তাহলে এর মানটা কত? এখন আমাদেরকে মান বার করতে হবে, এর জন্য ডেল্টা এন এর মান এন এর মানটা বার করতে হবে। এখন এই সমীকরণের জন্য এর মানটা কত হবে? এর মানটা হচ্ছে আমরা বলেছি যে প্রোডাক্টের মোল সংখ্যা মাইনাস হচ্ছে রিঅ্যাক্ট্যান্টের টোটাল মোল সংখ্যা, কিন্তু সেটা গ্যাসীয় অবস্থায় থাকতে হবে। ঠিক আছে, তাহলে গ্যাসীয় যে মানে পদার্থগুলো আছে সেগুলোর মোল সংখ্যাগুলো কাউন্ট করবো শুধু। তাহলে এখানে কত আছে দেখো তো, গ্যাসীয় অবস্থায় এখানে কার্বন ডাই অক্সাইড আছে প্রোডাক্ট হিসেবে, তাহলে 1 মোল আছে, কিন্তু 2 মোল জল আছে। 2 মোল জলের কিন্তু মোল সংখ্যাটা কাউন্ট হবে না, কারণ সেটা কিন্তু লিকুইড অবস্থায় আছে। সলিড অবস্থায় থাকলেও কাউন্ট হবে না। তাহলে প্রোডাক্টের মোট মোল সংখ্যা, ঠিক আছে, তো প্রোডাক্টের মোট মোল সংখ্যা যেটা, সেটা হচ্ছে N2, আর রিঅ্যাক্ট্যান্টের মোট মোল সংখ্যা সেটা হচ্ছে N1। তাহলে N2 এর মান কত দেখো, এখানে প্রোডাক্টে কতগুলো গ্যাস আছে? একটাই গ্যাস আছে, তার মোল সংখ্যা কত? 1। তাহলে এটা হয়ে গেল 1 মাইনাস রিঅ্যাক্ট্যান্টের টোটাল মোল সংখ্যা অর্থাৎ বিক্রিয়ক পদার্থগুলোর মোট মোল সংখ্যা। এখানে গ্যাস দুটোই আছে, এখানে 1 মোল আর এখানে 2 মোল, টোটাল হয়ে গেল 3 মোল। ঠিক আছে, 1 + 2 টোটাল হয়ে গেল 3 মোল। তাহলে যেটা হচ্ছে 1 - 3, তার মানে হচ্ছে -2। ক্লিয়ার? তাহলে ডেল্টা এনজি অর্থাৎ গ্যাসগুলোর মোল সংখ্যার পরিবর্তন যেটা হয়েছে সেটা হচ্ছে -2। ক্লিয়ার? তাহলে এখানে আমরা কি করব, এখানে ডেল্টা এন জি এর মান বসিয়ে দিব। তাহলে -2 এখানে বসিয়ে দিলাম, -2 ইনটু হচ্ছে কত, ইনটু আরটির মান বসাবো। তাহলে এটার সঙ্গে ইনটু করে আরটির মান বসিয়ে দিচ্ছি, তার মানে আমি এখানে বসাচ্ছি। তাহলে -2 ইনটু এখানে আর এর মান কত, 8.314 জুল পার কেলভিন পার মোল। যেহেতু এখানে জুল পার মোলে আছে, তাহলে আমাকে এসআই ইউনিটই বসাতে হবে, 8.314 জুল পার মোল পার কেলভিন। তাহলে আর এর মানটা আমি এখানে লিখে রাখি। আর এর মানটা লিখবে 8.314 জুল পার মোল পার কেলভিন। ওকে, এটা লিখবে। তাহলে এই মানটা লিখে দিলাম। এরপরে আছে কি টি, টেম্পারেচার মানটা কত, 300 কেলভিন।
ব্যাস হয়ে গেল। ঠিক আছে, এই মানটা ক্যালকুলেশন করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এইটা, এত জুল প্রতি মোল। ক্লিয়ার? জুল প্রতি মোল ক্যালকুলেশন করলে এইটা আসবে। এখন এটাকে যদি কিলো জুল প্রতি মোলে করি তাহলে কি হচ্ছে, আমার 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে দশমিক যেটা আছে সেটা 3টে ঘর আগে চলে আসবে, অর্থাৎ 888.4 এত কিলো জুল প্রতি মোল। ওকে, এটা করে নিতে পারো, তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে এটা। আবার ওভারঅলি যে এনথালপির পরিবর্তনটা হবে সেটা হচ্ছে এটা। নেক্সট, এবার আমরা চলে আসছি সিপি এবং সিভির মধ্যে সম্পর্ক। সিপি এবং সিভিটা কি? সিপি এর আগের দিন আমি বলছিলাম বিভিন্ন প্রকারের হিট ক্যাপাসিটির কথা আমরা বলছিলাম, সিপি বলছিলাম এবং সিভির কথা বলছিলাম। ঠিক আছে, তো তার সেগুলো কি সেটা একটু আমরা জেনে নিই। সিপিটা কি? এটা হচ্ছে মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম অর্থাৎ স্থির চাপে আণবিক তাপগ্রাহিতা। ঠিক আছে, এটা লিখে রাখবে, স্থির চাপে আণবিক তাপগ্রাহিতা। এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে যে 1 মোল পরিমাণ গ্যাসকে স্থির চাপে রেখে যদি তুমি তার উষ্ণতাটাকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে চাও তাহলে যে পরিমাণে তোমাকে হিট দিতে হবে বা তাপ দিতে হবে সেটাকে বলছি আমরা কি, স্থির চাপে মোলার তাপগ্রাহিতা। ঠিক আছে, তাহলে এই সিপি এবং এই সিভি, সিভি মানে কি, এখানে সিভি মানে হচ্ছে স্থির আয়তনে আণবিক তাপগ্রাহিতা, স্থির আয়তনে আণবিক তাপগ্রাহিতা। ঠিক আছে, বা হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। ঠিক আছে, তাহলে বা স্থির আয়তনে আণবিক তাপগ্রাহিতা এটাকে বলা হয়। তাহলে এটার মানেটা এটাই যে 1 মোল পরিমাণ গ্যাস নাও, তাকে তুমি আয়তনটাকে স্থির করে রাখো এবং তার উষ্ণতা যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করো তাহলে যেটা হবে যে 1 ডিগ্রি পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ আমার তাপ দিতে হবে সেটাই হচ্ছে কি সিভির মান। ওকে, তাহলে এটা কিন্তু আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে যে সিপি এবং সিভির মধ্যে সম্পর্কটাকে প্রতিষ্ঠা করতে হবে। এই সিপি এবং সিভি সম্পর্কে আগের দিনও আমরা বলেছিলাম, এটা একদম পরিষ্কার ভাবে একটু বুঝে রাখো। আগের লেকচারটা একবার দেখলে, মানে যদি ভুলে যাও তাহলে আগের লেকচারটা একবার ফলো করো। তাহলে এই দুটোর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। আবার এখান থেকে আরেকটা কোশ্চেন আসে যে প্রমাণ করো সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর, এটা প্রমাণ করতে বলে। ওকে, তাহলে প্রমাণ করো সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর। তাহলে হয় বলবে সিপি এবং সিভির মধ্যে রিলেশন বা সম্পর্ক প্রতিষ্ঠা করো, আর না হলে তোমাকে বলবে প্রমাণ করো সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর। এখান থেকে আর একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে যে তোমার হচ্ছে কোশ্চেনটা আসে এরকম করে, এটা একটা কোশ্চেনের কথা বললাম আমি। দ্বিতীয় নম্বর কোশ্চেন হচ্ছে কি, 2 নম্বর কোশ্চেন হচ্ছে বলে যে সিপি গ্রেটার দ্যান হচ্ছে সিভি, ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো। ঠিক আছে, এই দুটো কোশ্চেন এখান থেকে দেই। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার আমি পরে করছি। এখন সিপি মানে সিপি গ্রেটার দ্যান সিভি হবে, এইটা একটু দেখে নাও এবং তোমরা এইটা নিজের মতো করে লিখে ফেলবে। ঠিক আছে, মনে করো দুটো আমি কন্টেইনার নিলাম, দুটো কন্টেইনার নিয়েছি। এখন এইখানে হচ্ছে সিভি আর এবং এখানে দেখবো আমরা সিপি, এই জিনিসটা একটু বুঝে দেখবো। ঠিক আছে, দেখো মনে করো এখানে কিছু পরিমাণে গ্যাস আছে, তো এই সিপির মানে কি, এখানে আমি দুটো কন্টেইনারে কিন্তু 1 মোল করে গ্যাস নিয়েছি, দুটো কন্টেইনারে কত করে গ্যাস নিয়েছি, 1 মোল করে। এখন সিভি বলছি, তার মানে এখানে ফিক্সড হচ্ছে কি, আয়তনটাকে ভিটাকে ফিক্সড ধরে নিয়েছি। এখানে কি ফিক্সড ধরে নিয়েছি, এটাকে প্রেসারটাকে ফিক্সড ধরতে হবে। ঠিক আছে, এখন যেটা ব্যাপার যে এখানে যে পিস্টনটা দেওয়া আছে, তো যখন আয়তন স্থির কথা বলা হচ্ছে তখন কিন্তু এখান থেকে পিস্টনটা কিন্তু উপরে উঠবে না, এই আয়তনটাকে স্থির, তার মানে উপরে নিচে কি যাবে না, না পিস্টনটা যাবে না, কিন্তু এখানে প্রেসারটা স্থির। অর্থাৎ এবার প্রেসার স্থির রেখে যদি আমি তাপ দিই, তাপমাত্রা বাড়ানোর চেষ্টা করি, তাহলে স্বাভাবিকভাবেই এখানে কি করতে হবে, চাপটা যেহেতু এখানে স্থির রাখতে হচ্ছে, আয়তনটাকে তাহলে অবশ্যই কি করতে হবে, বাড়াতে হবে। তাহলে আয়তন যদি বাড়ে তাহলে কতটা পরিমাণে, এই যে ডেল ভি পরিমাণে আয়তন আমাকে বাড়াতে হবে, ডেল ভি পরিমাণে আয়তন বাড়াতে হচ্ছে। বোঝা গেল? তাহলে দুই ক্ষেত্রে আমাকে টেম্পারেচার কত ডিগ্রি করে বাড়াতে হচ্ছে, এখানেও 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে হবে, এখানেও 1 ডিগ্রি সেন্টিগ্রেড আমাকে কিন্তু বাড়াতে হবে।
এখন সূত্রানুযায়ী মানে এই যে সংজ্ঞা, সিভির সংজ্ঞা, যে 1 মোল পরিমাণ গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে বা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণে আমাদের তাপ দিতে হবে, কিন্তু কনস্ট্যান্ট কি রেখে, আয়তনটাকে কনস্ট্যান্ট রেখে বা ধ্রুবক রেখে, তাহলে যে পরিমাণে তাপ দিতে হবে সেটাই হচ্ছে কি সিভি। এবং স্থির চাপে 1 মোল পরিমাণ গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণে তাপ দিতে হয় সেটা হচ্ছে সিপি। ওকে, তাহলে এইখানে আমাকে যে পরিমাণে তাপ দিতে হবে সেটা হচ্ছে কিউ, এটা এখানে যে পরিমাণে তাপ দিতে হবে সেটা হচ্ছে কিউভি, আর এখানে আমাকে যে পরিমাণে তাপ দিতে হবে সেটা হচ্ছে কি কিউপি। তবে দুই জায়গায় কি উষ্ণতাটা কিন্তু সমানভাবে বাড়বে, মানে 1 ডিগ্রি করে বাড়বে। এখন আমরা দেখব যে এই কিউপির মানটা কিন্তু কিউভি থেকে বড়, কিভাবে হচ্ছে সেটা একটু খেয়াল করো। এখন আমি যদি আয়তনটাকে স্থির রেখে দিই, তাহলে ওই যে পরিমাণে তাপ আমি দিচ্ছি কিউভি পরিমাণে, যেহেতু আয়তন স্থির, এখন এখানে কিন্তু আয়তনের প্রসারণ হচ্ছে না, অর্থাৎ এখানে কোনো রকমের কাজ হবে না। ঠিক আছে, কোনো রকমের কাজ এখানে করবে না। যেহেতু কাজ করবে না, তাই যে পরিমাণে তাপটা আমি দেব সেটা পুরোটাই যেটা হবে সেটা ইন্টারনাল এনার্জি বা আন্তঃশক্তিতে পরিণত হবে, এবং সেটা কি তাপমাত্রাটাকে বাড়াবে। তার মানে যে পরিমাণে আমি তাপ দিলাম পুরোটাই কি হলো, তাপমাত্রাটাকে বাড়ানোর জন্য কাজে লাগলো। কিন্তু এখানে কি হবে, এখানে যেটা দেখা যাচ্ছে যে আয়তনটা কিন্তু প্রসারিত হবে। চাপটাকে যেহেতু স্থির রাখতে হচ্ছে, তাহলে এখানে আয়তনটাকে প্রসারিত হতে হবে। তাহলে আয়তন যদি প্রসারিত হয়, তাহলে কি কি পরিমাণ আমাকে কাজ করতে হবে, ডব্লিউ পরিমাণ কাজ এখানে হবে, যেটা পি ইন্টু ডিভি, এই পরিমাণ কাজ হবে, যেহেতু ভি পরিমাণে ডিভি পরিমাণে কি হয়, আয়তনটা প্রসারিত হচ্ছে, প্রেসারটা আছে ফিক্সড পি, ঠিক আছে, এটা ধ্রুবক আছে। তাহলে এই যে মানে আমি তাপটা দিলাম, এই তাপটা কিন্তু দুটো ভাগে বিভক্ত হলো। তার একটা পার্ট কি করলো, একটা পার্ট ইন্টারনাল, একটা পার্ট হচ্ছে তোমার হচ্ছে কি মানে তাপমাত্রাটাকে বাড়ালো একটা পার্ট, এই কিউপির একটা পার্ট তাপমাত্রাটাকে বাড়ালো, আর আরেকটা পার্ট কি হচ্ছে কিছু পরিমাণে কাজ করলো। তো যে পরিমাণে কাজ করলো সেই পরিমাণ কাজটা করার জন্য তো এক্সেস পরিমাণ আমাকে কি দিতে হবে, এক্সেস পরিমাণে তাপ দিতে হবে। তাহলে আমাকে কিন্তু এই টেম্পারেচার সমান বাড়াতে হবে, এখানেও টেম্পারেচার 1 ডিগ্রি বাড়াতে হবে, এখানেও বাড়াতে হবে। উপরন্তু এখানে আয়তন প্রসারণ করার জন্য এক্সেস কাজ করতে হবে, ওই এক্সেস কাজ করার জন্য এক্সট্রা মানে অতিরিক্ত আমাকে কি দিতে হবে, তাপ দিতে হবে। তাহলে অতিরিক্ত যেহেতু তাপ দিতে হবে, তাহলে কিউপির মান অবশ্যই বেশি হবে। এই জিনিসটাই আমাদেরকে গুছিয়ে লিখতে হবে। তাহলে আমি এটা বলে দিলাম, তোমরা নিজের ভাষাতে এটা লিখে ফেলবে। ওকে, চলো এবার আমাকে যেটা প্রমাণ করতে হচ্ছে সেটা এইটা, এই জায়গাটা, এটাও অনেকবার পড়েছে পরীক্ষাতে 2 নম্বরের দেই, তা তোমরা এটা লিখে ফেলবে। ওকে, তাহলে এইটা আমাদেরকে এবার প্রমাণ করতে হবে। দেখো, এইটা প্রমাণ করার জন্য আমরা এনথালপির ডেফিনেশন থেকে চলে আসি। ঠিক আছে, এনথালপির লিখো, এনথালপির সংজ্ঞা অনুযায়ী কি লেখা যাবে না, এনথালপির সংজ্ঞা অনুযায়ী লেখা যায় H ইজ ইকুয়াল টু E প্লাস পিভি। ঠিক আছে, এটা সংজ্ঞা অনুযায়ী লিখতে পারি। তাহলে এখন আমরা কি করব, এটার ডেরিভেটিভ যদি করি, তাহলে ডিএইচ মানে এনথালপির পরিবর্তন সমান সমান কত হবে, ডিএইচ ইজ ইকুয়াল টু ডিই প্লাস পি ইন্টু ডিভি প্লাস ভি ইন্টু ডিপি। এখন এটাকে আমরা কি লিখতে পারবো, ডিই প্লাস পি ইন্টু ডিভি। ঠিক আছে, এটা আর এই পার্টটা শূন্য হয়ে যাবে, কারণ কি, যেহেতু পি মানে প্রেসার স্থির, চাপ স্থির। ঠিক আছে, এটা আমরা পাশে লিখে ফেলবো। তাহলে ডিএইচ এর মান কত পেলাম, ডিএইচ এর মান পেলাম ডিই প্লাস পিডিভি। ওকে, এই পর্যন্ত লিখে ফেলো। এনথালপির সংজ্ঞা অনুযায়ী আমরা কিন্তু এইটা লিখতে পারি ডেল এইচ ইজ ইকুয়াল টু ই প্লাস পিভি। ঠিক আছে, আবার আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা জানি যে পিভি ইজ ইকুয়াল টু আরটি। তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা এটা লিখতেই পারি যে এইচ ইজ ইকুয়াল টু পি প্লাস এন মোল গ্যাসের জন্য কি হবে, এন আরটি হবে। বা শুধু 1 মোল গ্যাসের জন্য যদি নিতাম তাহলে কত হতো, সেটা হচ্ছে আরটি লিখতাম। ওকে, যেহেতু আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এন মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। ঠিক আছে, এখন দেখো, আবার আমরা জানি যে এনথালপির পরিবর্তন, এই ডিটির সাপেক্ষে যে এনথালপির পরিবর্তন করি, এটা সমান সমান কত, এন মোল গ্যাসের জন্য হবে এন ইন্টু সিপি। ঠিক আছে, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে ডিএইচ ইজ ইকুয়াল টু কত, এন ইন্টু সিপি ইন্টু হচ্ছে ডিটি। ঠিক আছে,
আবার আমরা এদিক থেকে লিখতে পারি যে ডিই একই রকম ভাবে ডিই বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, অর্থাৎ স্থির আয়তনে যদি আমরা টেম্পারেচারের পরিবর্তন করি তাহলে এর কেমন পরিবর্তন হয়, মানে স্থির আয়তন স্থির রেখে টেম্পারেচার যদি আমরা বাড়াই তাহলে ইন্টারনাল এনার্জি কতটা বাড়ে, এটা আমরা আমরা জানি। এবং এটা হচ্ছে কি যে সিভির ডেফিনেশন, তাহলে এন মোল গ্যাসের জন্য এন সিভি এটাকে লেখা যায়। তাহলে ইন্টারনাল এনার্জির পরিবর্তনটা কত আসবে, ইন্টারনাল এনার্জির পরিবর্তন এটা সমান সমান লিখতে পারবো এন ইন্টু সিভি ইন্টু হচ্ছে ডিটি। ঠিক আছে, তাহলে এটা একটু আলাদা করে তোমরা লিখবে, পাশে লিখে ফেলবে। এই সমীকরণটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কত পাবো, ডিএইচ ইজ ইকুয়াল টু ডিই প্লাস হচ্ছে এখানে এন ইন্টু আর, যেহেতু এই দুটো কনস্ট্যান্ট, ইন্টু হচ্ছে ডিটি। ঠিক আছে, ডিএইচ এর মান আমরা ওখানে পেয়েছি আর ডি এর মান এখানে পেয়েছি, এই দুটো মানগুলো আমরা কিন্তু বসিয়ে দেবো। তাহলে কত হচ্ছে এন ইন্টু সিপি ইন্টু হচ্ছে ডিটি সমান সমান কত, এন সিভি ইন্টু ডিটি প্লাস এন আর ইন্টু হচ্ছে ডিটি। ঠিক আছে, তাহলে দুই দিক থেকে আমি এন কমন নিয়ে কেটে দিতে পারি, এবং দেখো এখানে ডিটিও কমন আছে সব জায়গায়, তাহলে এখান থেকে পড়ে থাকছে কি, এগুলো কেটে গেল, এগুলো কেটে গেল, সিপি এখানে ডিটি যদি কমন নিই, এখান থেকে ডিটি কমন নিয়ে যাবে, তাহলে অ্যাকচুয়ালি পড়ে থাকলো সিপি ইজ ইকুয়াল টু কত, সিভি প্লাস আর। ঠিক আছে, সিপি প্লাস আর, অর্থাৎ আমরা লাস্ট লাইনটা লিখতে পারবো কি যে সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর, এটা প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, তাহলে খাতায় লিখে ফেলো। চলো নেক্সট স্লাইডে। এবার আমরা কি করছি না, স্থির আয়তনে উষ্ণতার পরিবর্তনে আন্তঃশক্তির পরিবর্তনটা আমরা ক্যালকুলেশন করব। ঠিক আছে, স্থির আয়তনে উষ্ণতার পরিবর্তনে আন্তঃশক্তির পরিবর্তন, স্থির আয়তনে আন্তঃশক্তির পরিবর্তনটা কত হবে। ঠিক আছে, আমরা জানি সিভি ইজ ইকুয়াল টু কত, এন মোলের জন্য ডি বার কিউ ভি বাই ডিটি, এটা আমরা সূত্র থেকে জানি। ঠিক আছে, তাহলে এটা আবার এই কিউ ভি ইজ ইকুয়াল টু আমরা ডিই বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট ভি, এটা লিখতে পারি। অর্থাৎ আয়তন স্থির রেখে এটা আমরা লিখতে পারি সিভি ডেফিনিশন থেকে, এভাবে লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি ডিই ইজ ইকুয়াল টু কত, এই ডি ইজ ইকুয়াল টু সিভি ইন্টু ডিটি, তাহলে সিভি ইন্টু হচ্ছে ডিটি। এন মোল গ্যাসে, এটা হচ্ছে 1 মোল গ্যাসের জন্য, 1 মোল গ্যাসের ক্ষেত্রে। ওকে, এখন যদি আমরা এন মোল গ্যাসের জন্য করি তাহলে কত হবে, এন মোল গ্যাসের জন্য ডিই ইজ ইকুয়াল টু এন সিভি ইন্টু ডিটি, এটা হচ্ছে এন মোল গ্যাসের ক্ষেত্রে। ওকে, এন মোল গ্যাসের ক্ষেত্রে এটা হচ্ছে। তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি দুদিক থেকে, তাহলে এটা কি পাবো, এটাকে ডেল ইটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা যেটা পাচ্ছি E2 মাইনাস E1। ঠিক আছে, আর যেটাকে আমরা বলতে পারি ডেল্টা ই, এটা বলতে পারি। ঠিক আছে, সমান সমান কত হবে, এইটা দেখো এন হচ্ছে ধ্রুবক, সিভি হচ্ছে ধ্রুবক, মনে করছি যে T2 থেকে T1 থেকে T2 পর্যন্ত ওই তোমার হচ্ছে উষ্ণতার পরিবর্তনে কিন্তু আমরা ধরে নিচ্ছি T2 থেকে T1 পর্যন্ত যখন উষ্ণতার পরিবর্তন হচ্ছে তখন ধরে নিচ্ছি যে সিভির মান পরিবর্তন হচ্ছে না, তখন আমরা এই সিভিটাকে কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, সেই কারণে আমরা এন আর সিভিটাকে বাইরে নিয়ে আসলাম। তাহলে আমার কি পড়ে থাকলো, ইন্টিগ্রেশন তোমার হচ্ছে কি ডিটি এখানে পড়ে থাকলো। ঠিক আছে, T1 থেকে T2 পর্যন্ত উষ্ণতার পরিবর্তনের জন্য। তাহলে আমরা এটাকে লিখতে পারি ডেল্টা ই ইজ ইকুয়াল টু হচ্ছে কত না এন ইন্টু সিভি ইন্টু হচ্ছে T2 মাইনাস T1, এটা পেলাম। ঠিক আছে, ব্যাস। এরপরে আমরা স্থির চাপে উষ্ণতার পরিবর্তনে কি করব, এনথালপির পরিবর্তন দেখব। তার মানে হচ্ছে চাপটাকে স্থির রাখবো এবং উষ্ণতার যখন পরিবর্তন করব তখন এনথালপির পরিবর্তনটা কত হবে সেটা আমরা দেখব। আগেরটা ইন্টারনাল এনার্জি বা আন্তঃশক্তির পরিবর্তন দেখেছি, এটা যেটা দেখবো সেটা হচ্ছে এনথালপির পরিবর্তনটাকে আমরা দেখব। ঠিক আছে, তাহলে চলো, স্থির চাপে যেহেতু বলছে তাই আমরা সিপি ডেফিনেশন থেকে আমরা জানি যে সিপি ইজ ইকুয়াল টু কত, সিপি ইজ ইকুয়াল টু হচ্ছে কিউপি বাই ডিটি। ঠিক আছে,
বা এটাকে আমরা লিখতে পারি ডেল্টা এইচ ডেল্টা টি অ্যাট কনস্ট্যান্ট পি, এটা লিখতে পারি। এটা 1 মোলের জন্য তাহলে কি হবে, 1 মোলের জন্য যেটা হবে যে সিপি ইন্টু ডিটি, এই ডেল্টা এইচ এর মান কত হবে, সিপি ইন্টু এই সিপি ইন্টু নিচে আছে ডিটি, ঠিক আছে। এটা হচ্ছে 1 মোলের জন্য। তাহলে এন মোলের জন্য কত হবে, এন মোলের জন্য হচ্ছে ডেল ডি এইচ ইজ ইকুয়াল টু এন সিপি ইন্টু হচ্ছে ডিটি। এটা কার জন্য, এন মোল গ্যাসের ক্ষেত্রে, এন মোল গ্যাসের ক্ষেত্রে। ওকে, চলো এবার এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ঠিক আছে, একই রকম ভাবে এই দুটো বাইরে বেরিয়ে আসবে। এখান থেকে আমরা কি পাবো, ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু হচ্ছে H2 মাইনাস H1, এটা সমান সমান কত না, এই যে এটা বেরিয়ে এসছে, তার মানে ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু কত পেলাম, এটা সমান সমান হচ্ছে এন ইন্টু সিপি ইন্টু তোমার হচ্ছে ডিটি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এন সিপি ইন্টু হচ্ছে T2 মাইনাস T1, ব্যাস ইন্টিগ্রেশন করলে এটা আমরা পাবো। তাহলে এটা একটা সূত্র হয়ে গেল। এখান থেকে কি হলো যে উষ্ণতা যদি আমরা পরিবর্তন করি, অর্থাৎ প্রাথমিক উষ্ণতা কত ছিল, প্রাথমিক উষ্ণতা T1, সেখান থেকে উষ্ণতাটা পরিবর্তন করে আমরা কত করলাম, T2 উষ্ণতা করলাম। তাহলে উষ্ণতার পরিবর্তনের জন্য তোমার এনথালপির পরিবর্তনটা কতটা হলো, পূর্ণ তাপের পরিবর্তনটা কত হলো, ডেল্টা এইচ এর মান কত, সেটা হচ্ছে এটা। এভাবে আমরা ক্যালকুলেশন করতে পারবো এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, এই পূর্ণ তাপটা কোন একটা রাসায়নিক বিক্রিয়ার জন্য কিন্তু আমরা করতে পারি, কোন একটা রাসায়নিক বিক্রিয়া, সেখানে ডেল্টা এইচ এর মানটা কিভাবে কাউন্ট করে সেটা একটু পরে আমরা চলে আসবো, ঠিক আছে। তাহলে এনথালপির পরিবর্তনটা যখন আমরা উষ্ণতা পরিবর্তন করব তখন কিভাবে ক্যালকুলেশন করা যায়, তার জন্য সমীকরণ হচ্ছে এটা, লিখে ফেলো। আচ্ছা চলো আমরা পরের স্লাইডে চলে যাই। এরপরে আমরা তাপ রসায়নে চলে আসবো, ঠিক আছে। এখান থেকে যে ডেরিভেশন গুলো আমরা করেছি, ঠিক আছে, যে সিপি মাইনাস সিপি ইকুয়াল টু আর, এটা প্রমাণ করেছি, এটা প্রমাণ করবে, খুব খুব ইম্পর্টেন্ট। তারপরে প্রমাণ করবে যে পরীক্ষার জন্য প্রমাণ হয়, প্রমাণ করতে হবে, যেটা তোমাদের রেডি থাকতে হবে পরীক্ষার জন্য, যেহেতু তোমাদের এখন মানে ব্রড কোশ্চেন হবে ডেসক্রিপটিভ টাইপের, তাহলে তোমাদেরকে রেডি থাকতে হবে প্রমাণগুলো করার জন্য, এবং সেখান থেকে ছোট ছোট অঙ্কও দিতে পারে। হ্যাঁ, আমরা অঙ্কগুলো পরে করব। তাহলে এখান থেকে যেটা করতে হবে যে তোমার আমরা প্রমাণ করেছিলাম যে ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু কত, কিউ ইন্টু পি। আবার প্রমাণ করেছিলাম ডেল্টা ই অর্থাৎ এনথালপির পরিবর্তন সমান এটা, আর ইন্টারনাল এনার্জির পরিবর্তন সমান আমরা বলেছিলাম কিউ ইন্টু ভি, এটা আমরা প্রমাণ করেছিলাম। তারপরে যেটা প্রমাণ করেছিলাম যে ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা এনজিআরটি, এটাও বলা হয়েছিল, এটাও ভালো একটা গুরুত্বপূর্ণ প্রমাণ। তারপরে বলা হয়েছিল কিউপি ইজ ইকুয়াল টু কিউভি প্লাস ডেল্টা এনজিআরটি, এটাও প্রমাণ করা হয়েছিল। তাহলে এই সমীকরণগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো যে কোনো একটা প্রতিষ্ঠা করতে দিতে পারে, এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবার আমরা মানে যে তাপ রসায়ন পড়বো, মানে কোনো একটা রাসায়নিক বিক্রিয়াতে বা কোনো একটা তোমার হচ্ছে প্রক্রিয়াতে, প্রসেসে কি পরিমাণ তাপের উদ্ভব হবে বা কি পরিমাণ তাপের শোষণ হবে, সেইটা কিন্তু তাপ রসায়ন থেকে আমরা জানতে পারবো। বোঝা গেল? তাহলে তাপ, প্রথমে আমরা যেটা দেখবো যে তাপ রাসায়নিক সমীকরণ লেখার নিয়মটা কি। তাপ রাসায়নিক সমীকরণ একটা লেখার নিয়ম আছে। সিম্পলি আমরা যেরকম করে সমীকরণ লিখি যে এ প্লাস বি বিক্রিয়া করে সি প্লাস ডি এরকম একটা উৎপন্ন হলো, কিছু একটা উৎপন্ন হলো, ঠিক আছে। কিন্তু এইখানে কিন্তু তাপ রসায়ন যখন লিখবো তখন কিন্তু এরকম করে লিখবো না, এর সঙ্গে আরো অনেক কিছু মেনশন করতে হবে আমাদের। তো সেইটাই আমরা একটা জেনারেল রিয়াকশন লিখে আমরা সেইগুলোকে ব্যাখ্যা করব, এবং তোমরা একটু ভালো করে বুঝে নেবে এবং লেখার সময় ওই নিয়মগুলো কিন্তু ফলো করবে, তবে দেখবে যে কোনো প্রবলেম হচ্ছে না, ঠিক আছে। যে নিয়মগুলো বলবো সেই নিয়মগুলো একটু ফলো করবে। একটা জেনারেল রিয়াকশন মনে করো, এ মোল এর সঙ্গে, ঠিক আছে, এটা গ্যাসীয় অবস্থায়, আমি এটা লিখছি, এ মোল এ গ্যাস বিক্রিয়া করে বি মোল কি করলো, বি যেটা হচ্ছে আমি ধরে নিচ্ছি এটা সলিড, এটা বিক্রিয়া করে কি করলো, সি মোল সি উৎপন্ন হলো, এটা হচ্ছে লিকুইড মানে তরল অবস্থায়, এবং মনে করি যে ডি মোল ডি উৎপন্ন হয়েছে, এটা কিন্তু গ্যাস ছিল, ঠিক আছে। তাকাও এই বিক্রিয়াটা, তাকাও এই বিক্রিয়াটা আমি একটা জেনারেল বিক্রিয়া লিখেছি, আমি কিন্তু এই যে ভিতরে লিখেছি এগুলো
এগুলো কি নির্দেশ করে? জি ফর গ্যাস, অর্থাৎ এটা গ্যাসীয় অবস্থায় বিক্রিয়া করছে। আমি সবগুলোই লিখেছি এখানে ওই কারণে ইচ্ছাকৃত ভাবে। এখানে বি যে মৌল, কত মোল বি না, এখানে হচ্ছে বি মোল বি, স্মল বিটা হচ্ছে এর সহগ, বি এর সহগ, তার মানে এটা হচ্ছে পদার্থ। আর কত মোল না, বি মোল নিয়েছি ওটা, ঠিক আছে, তার জন্য এটা। সি মোল সি নিয়েছি, যেটা কি কোন সিটা কোন অবস্থায় আছে না, এটা লিকুইড অবস্থায় আছে, অর্থাৎ তরল অবস্থায় আছে। আর ডিটা ডিমোল নিয়েছি এবং সেটা কত মানে কি অবস্থায় আছে বলো, ফিজিক্যাল অবস্থা, সেটা হচ্ছে তোমার জি মানে হচ্ছে গ্যাসীয় অবস্থায় আছে। তার মানে হচ্ছে প্রতিটি পদার্থকে, সেটা হোক রিঅ্যাক্ট্যান্ট বা হোক প্রোডাক্ট, অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থ হোক বা বিক্রিয়ক পদার্থ হোক না কেন, তার স্টেটটা কিন্তু আমাকে ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে মেনশন করতে হবে। যদি গ্যাস হয় তাহলে জি, যদি লিকুইড হয় তাহলে এল, এবং যদি সেটা সলিড থাকে তাহলে তাকে আমরা এস দিয়ে প্রকাশ করব, ঠিক আছে, পাশে লিখে ফেলবো। এটা একটা লেখার নিয়ম। এরপরে এখানে যেটা লিখতে হবে যে এই রাসায়নিক বিক্রিয়াগুলো না হয় তাপের উদ্ভব করবে আর না হলে তাপ শোষণ করবে। তাপ যদি উদ্ভব ঘটে মানে উদ্ভব হয়, অর্থাৎ তাপ যদি ছাড়ে বিক্রিয়াটায়, তাহলে যেটা হচ্ছে যে এই বিক্রিয়াটাকে আমরা এক্সোথার্মিক বিক্রিয়া বলি। তো ধরো এই বিক্রিয়াটাতে এক্স ক্যালোরি তাপ উৎপন্ন হয়েছে, তা আমি কি করে লিখবো এখানে, আমি এখানে লিখবো প্লাস এক্স ক্যালোরি, ঠিক আছে, এইভাবে আমরা লিখবো। তাহলে এখানে এক্স ক্যালোরি পার মোল, মনে করো এভাবে লিখতে পারি আমরা, ঠিক আছে, পার মোলে লিখতে হবে না। আচ্ছা, এখানে যে পরিমাণে তাপ উৎপন্ন হয়েছে সেইটাই আমাদেরকে লিখতে হবে। 1 মিনিট। আচ্ছা, এখানে আমি কি বললাম, তাপ রাসায়নিক সমীকরণ লেখার নিয়মটা আমি তাহলে বলে দিলাম। দেখো তোমরা পদার্থটাকে লেখার পরে তার ফিজিক্যাল স্টেট গুলো মেনশন করবে, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি, লেখার পরে কি পরিমাণে তাপ মানে উৎপন্ন হয়েছে সেটা কিন্তু লিখতে হবে। মনে করো যে এই বিক্রিয়ার ফলে এক্স ক্যালোরি তাপ উৎপন্ন হয়েছে, তাহলে এক্স ক্যালোরি তাপ যদি উৎপন্ন হয় তাহলে আমরা এইরকম করে লিখবো প্লাস এক্স, মানে বিক্রিয়া তো হয়েছে সঙ্গে এক্স ক্যালোরি তাপ উৎপন্ন হয়েছে, এটাকে আমরা কি বলি এক্সোথার্মিক বিক্রিয়া। কিন্তু এর জন্য যদি আমরা এনথালপির পরিবর্তন দেখি তাহলে এনথালপির পরিবর্তন কিন্তু নেগেটিভ হবে, বোঝা গেল? তাহলে নেগেটিভ এক্স ক্যালোরি বা এক্স জুল যদি হয় তাহলে এক্স জুল এরকম করে লিখবো। তাহলে তাপ শুধু যদি লিখি তাহলে প্লাস সাইন দিয়ে, যদি তাপ উদ্ভব হয় মানে এক্সোথার্মিক রিঅ্যাকশন মানে তাপমোচী বিক্রিয়ার জন্য, এবং সেটা এই বিক্রিয়ার ক্ষেত্রে এনথালপির পরিবর্তনটাকে আমরা কি করতে হবে, আমাদের কি করতে হবে, নেগেটিভ করতে হবে, যেহেতু এটা এক্সোথার্মিক বিক্রিয়া, ঠিক আছে। এই এক্সোথার্মিক বিক্রিয়ার জন্য এনথালপির পরিবর্তনটাও কিন্তু এভাবে লিখতে হবে। এই এনথালপির পরিবর্তন কোন একটা বিক্রিয়ার জন্য কত হয় মানে বিক্রিয়া তাপ, সেটা আমরা একটু পরেই আসবো, সেটা এইচ ডেল্টা এইচ কিভাবে ক্যালকুলেশন করা হয় সেটা আমরা পরে আসবো। তবে এটুকু বুঝো এনথালপির পরিবর্তনটাকে এইভাবে আমরা লিখতে পারবো যদি এক্সোথার্মিক বিক্রিয়া হয়, কিছু পরিমাণে তাপ নির্গত হয়। একই রকম ভাবে এই বিক্রিয়াটা কোনো কোনো ক্ষেত্রে দেখো, এই বিক্রিয়াটাকে যদি আমাকে ঘুরিয়ে লিখতে হয়, তার মানে সি মোল সি প্লাস ডি মোল ডি এরকম করে যদি বিক্রিয়া করে এ মোল এ এবং বি মোল বি যদি উৎপন্ন করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দেখো ফরওয়ার্ড বিক্রিয়া যদি এক্সোথার্মিক হয় তাহলে ব্যাকওয়ার্ড বিক্রিয়া কি হবে, এন্ডোথার্মিক, মানে হচ্ছে তাপশোষী বিক্রিয়া হবে। সেই ক্ষেত্রে কিন্তু ডেল্টা এইচ পজিটিভ হয়ে যাবে, মানটা একই থাকবে কিন্তু ডেল্টা এইচ পজিটিভ হয়ে যাবে। তাহলে উল্টো বিক্রিয়ার জন্য ডেল্টা এইচ কত হবে, প্লাস এক্স ক্যালোরি ডেল্টা এইচ এর মান। আশা করি বুঝা গেছে ব্যাপারটা। তার মানে আমাকে তাপটা মেনশন করতে হবে, কত ক্যালোরি তাপ তৈরি হয়েছে, এবং যেটা মেনশন করতে হবে প্রত্যেকটা পদার্থের আমার তোমার হচ্ছে কোন অবস্থায় আছে সেটা ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে হয় জি না হলে এস না হলে এল, এইগুলো দিয়ে তার স্টেটটা মেনশন করতে হবে। এস ফর সলিড, জি ফর গ্যাস এবং এল ফর লিকুইড, এগুলো আমাদেরকে মেনশন করতে হবে, ঠিক আছে। আচ্ছা চলো, তারপরে আমরা কতগুলো মানে টার্ম শিখে নেব এখানে। তোমার হচ্ছে যেহেতু আমরা এটা থার্মোকেমিস্ট্রি পড়ছি, তাপ রসায়ন, তাই এইখানে তোমার হচ্ছে বিক্রিয়া এনথালপি কাকে বলে, একটু আগে যেটা বলছিলাম যে ডেল্টা এইচ এর পরিমাণ ক্যালকুলেশন করবে একটা রাসায়নিক বিক্রিয়ার জন্য। তাহলে এই বিক্রিয়া তাপ বা বিক্রিয়া এনথালপি, ঠিক আছে, বিক্রিয়া তাপ বা বিক্রিয়া এনথালপি কাকে বলে এই ডেফিনেশনটা আমরা লিখে ফেলবো খাতায়, ঠিক আছে। তোমরা এখান থেকে দেখে দেখে লেখো এবং সেটা বইয়েরও সাহায্য তোমরা নিতে পারো, কিন্তু জিনিসটা কি সেটা আমাদেরকে বুঝে নিতে হবে। মনে করে একটু আগে একটা বিক্রিয়া লিখেছিলাম আমি যে এ মোল এ, ঠিক আছে, এর একটা কোন একটা স্টেট থাকবে, সে হয় গ্যাস থাকলো বা লিকুইড যে কিছু একটা হলো, বি মোল বি, ঠিক আছে, বিক্রিয়া করে কি উৎপন্ন করলো, সি মোল সি উৎপন্ন করেছে এবং ডি মোল ডি উৎপন্ন করেছে, এটা কোনো একটা স্টেটে রয়েছে, ঠিক আছে। আর এখানে তাহলে ডেল্টা এইচ এর মানটা কত, অর্থাৎ বিক্রিয়া এনথালপি জিনিসটা কি, ঠিক আছে। বিক্রিয়া এনথালপির মানেটা কি, বিক্রিয়া এনথালপি হচ্ছে
যখন একটা নির্দিষ্ট বিক্রিয়াকালীন শর্তে বলতে টেম্পারেচার প্রেসার কত আছে সেগুলো মেনশন করতে হবে, ওইটাই বিক্রিয়াকালীন শর্ত। কোনো একটা বিক্রিয়াকালীন শর্তে, হ্যাঁ, রাসায়নিক বিক্রিয়াকালীন শর্তে বিক্রিয়ক পদার্থগুলো যদি, কোনগুলো বিক্রিয়ক পদার্থ, এই যেগুলো বিক্রিয়ক পদার্থগুলো যদি বিক্রিয়ার সমীকরণে নির্দেশিত, বিক্রিয়ার সমতাযুক্ত সমীকরণে নির্দেশিত মোল সংখ্যা অনুযায়ী বিক্রিয়া মানে সম্পূর্ণরূপে বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে, তাহলে ওই বিক্রিয়ায় উৎপন্ন বা শোষিত তাপকে আমরা কি বলি, বিক্রিয়া তাপ বলি। এটাকে ভালো করে বোঝো। আবার তাহলে আমি কি বললাম, বিক্রিয়াগুলি কিভাবে বিক্রিয়া করবে, বিক্রিয়া করবে মানে কতটা করে বিক্রিয়া করবে না, সমতাযুক্ত সমীকরণে নির্দেশিত মোল সংখ্যা অনুযায়ী বিক্রিয়া করবে। এখন এটা ধরো সমতাযুক্ত সমীকরণ, ঠিক আছে? তাহলে এটা যদি সমতাযুক্ত সমীকরণ হয়, তাহলে এখানে নির্দেশিত কি এ মোল এ আছে, সমতাযুক্ত সমীকরণে এ মোল এ বি মোল বি এর সঙ্গে বিক্রিয়া করবে। তাহলে এ মোল এ বি মোল বি এর সঙ্গে যদি বিক্রিয়া করে সম্পূর্ণরূপে বিক্রিয়া করে সি মোল সি এবং ডি মোল ডি উৎপন্ন করে দেয়, এর ফলে পুরো বিক্রিয়াতে যে পরিমাণে তাপের উদ্ভব হবে বা শোষণ হবে, যে পরিমাণে তাপ উৎপন্ন হবে বা শোষণ হবে, সেটাই হবে কি বিক্রিয়া এনথালপি বা বিক্রিয়া তাপ। বোঝা গেল ব্যাপারটা? এমন একটা উদাহরণ আমরা নিতে পারি, যেমন তোমার হচ্ছে নাইট্রোজেন গ্যাসের সঙ্গে 1 মোল নাইট্রোজেন গ্যাসের সঙ্গে 3 মোল হাইড্রোজেন গ্যাস, এগুলো তো গ্যাস, 3 মোল হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে কি করলো না 2 মোল অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করলো। বোঝা গেল? তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে না 1 মোলের সঙ্গে 3 মোল বিক্রিয়া করবে। আমাকে এইটাই বুঝতে হবে যে সমতাযুক্ত সমীকরণের নির্দেশিত মোল সংখ্যা অনুযায়ী কি করবে, আগে বিক্রিয়া করতে হবে। তার মানে 1 মোলের সঙ্গে 3 মোলই বিক্রিয়া করতে হবে, তবেই কিন্তু বিক্রিয়াটা কমপ্লিট হবে, নাহলে কিন্তু হবে না। তার জন্য সমিত সমীকরণে বা সমতাযুক্ত সমীকরণে নির্দেশিত মোল সংখ্যা অনুযায়ী বিক্রিয়ক পদার্থগুলো পুরোটা বিক্রিয়া করে পুরোটাই কি করবে, বিক্রিয়াজাত পদার্থে কনভার্ট হবে, পরিণত হবে। এই অবস্থায় যে পরিমাণে তাপের উদ্ভব বা তাপের শোষণ ঘটবে সেটাই হচ্ছে বিক্রিয়া তাপ। ওকে, চলো তাহলে আমরা এর আগেও মানে উদাহরণ অনেক দেখেছি, যেরকম ধরো কার্বন সলিড স্টেটে থাকে, তার সঙ্গে অক্সিজেন যদি বিক্রিয়া করে গ্যাস, তাহলে আমরা কি পাই, কার্বন ডাই অক্সাইড পাই, ঠিক আছে, গ্যাস পাই কার্বন ডাই অক্সাইড, সঙ্গে কিছু পরিমাণে তাপ পাই, ধরো x ক্যালোরি তাপ পেলাম বা x জুল তাপ পেলাম, ঠিক আছে। এটা এই বিক্রিয়াটাকে এভাবে লিখতে হবে। তাহলে এনথালপির পরিবর্তন কত হলো, এনথালপির পরিবর্তন এই ক্ষেত্রে বা মানে হিট অফ রিঅ্যাকশন যেটাকে আমরা বলি, হিট অফ রিঅ্যাকশন, এটাকে আমরা বলতে পারবো যে -x। এটা যদি x ক্যালোরি তাপ উৎপন্ন হয়, অলওয়েজ এখানে যদি ধরো অক্সিজেনের সঙ্গে যদি কার্বনের বিক্রিয়া হয়, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, তাহলে কিছু পরিমাণে তো হিট উৎপন্ন হবে, অলওয়েজ এক্সোথার্মিক রিঅ্যাকশন। সেই জন্য আমি ডেল্টা এইচ এর মান কি হচ্ছে -x জুল, এইটাই মান আসবে। বোঝা গেল? এরপরে আমরা প্রমাণ অবস্থা সম্পর্কে একটা ধারণা নেব। দেখো প্রমাণ অবস্থা বলতে কি বলে, মানে কাকে বলে প্রমাণ অবস্থা? প্রমাণ অবস্থা বলতে বোঝায় একটা নির্দিষ্ট তাপমাত্রা, সেটা যে কোনো তাপমাত্রা হতে পারে, বাট প্রমাণ অবস্থা বলতে বোঝায় যে কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রা এবং 1 ATM চাপ। কোনো বইয়ে তোমরা দেখবে 1 বার চাপ কথা লেখা আছে, ঠিক আছে। তাহলে 1 ATM চাপ এবং একটা নির্দিষ্ট উষ্ণতাকে প্রমাণ অবস্থা বলা হচ্ছে। এখন ভিন্ন ভিন্ন পদার্থের ক্ষেত্রে এই প্রমাণ অবস্থাটার জন্য তাপমাত্রা কিন্তু আলাদা হবে, সেটার জন্য আমাদের তাপমাত্রাটাকে মেনশন করা দরকার। বোঝা গেল? আর যদি কিছু মেনশন না করা থাকে প্রমাণ অবস্থায়, তাহলে ধরে নেবে যে ওই প্রমাণ অবস্থায় উষ্ণতাটা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? 25 ডিগ্রি সেন্টিগ্রেডটাকে আমরা প্রমাণ অবস্থায় ধরে নেব, যদি না সেটা সেই জায়গায় বলা থাকে, ঠিক আছে। তাহলে প্রমাণ বিক্রিয়া এনথালপি বা রিঅ্যাকশন এনথালপি আমরা কাকে বলবো? তাহলে প্রমাণ অবস্থায়, অর্থাৎ তোমার একটা নির্দিষ্ট উষ্ণতা এবং 1 ATM চাপে যদি বিক্রিয়কগুলো বিক্রিয়ার সমতাযুক্ত সমীকরণে বা সমিত সমীকরণে নির্দেশিত মোল সংখ্যা অনুযায়ী বিক্রিয়া করে পুরোটাই বিক্রিয়াজাত পদার্থে পরিণত হয়, তাহলে যে পরিমাণে তাপের উদ্ভব বা শোষণ ঘটে তাকে আমরা কি বলবো, প্রমাণ বিক্রিয়া তাপ বলবো বা প্রমাণ বিক্রিয়া এনথালপি বলবো। ঠিক আছে, তোমরা ডেফিনেশনটা এখান থেকে ভালো করে লিখে ফেলবে। এরপরে আমরা চলে আসছি গঠন এনথালপি বা হিট অফ ফরমেশন। হিট অফ ফরমেশন বা গঠন এনথালপি কাকে বলে? হিট অফ ফরমেশন, এই ডেল্টা এইচ এফ এ আকারে লিখি, এফ ফর ফরমেশন মানে এটা গঠন হচ্ছে, কোনো একটা যৌগ তৈরি হচ্ছে, তার জন্য এনথালপির পরিবর্তন। ধরো জল তৈরি হচ্ছে, তো তার জন্য এনথালপির পরিবর্তনটা কত, এবং সেটা যদি প্রমাণ অবস্থায় থাকে তাহলে প্রমাণ গঠন এনথালপি হবে। সেটা যদি সিম্পল কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায় থাকে, একটা নির্দিষ্ট চাপে থাকে, তাহলে সেখানে গঠন এনথালপি বলবো শুধু। তাহলে গঠন এনথালপি বলতে কি বোঝায়? ঠিক আছে, তাহলে
গঠন এনথালপি বলতে একটা নির্দিষ্ট চাপ এবং উষ্ণতা, এখানে কিন্তু প্রমাণ অবস্থার কথা বলা হয়নি, এখানে প্রমাণ কথা বলা হয়নি। প্রমাণ যখন কথা বলা হবে তখন আমরা প্রমাণ অবস্থাটা মেনশন করব, তার আগে নয়। তাহলে নির্দিষ্ট চাপ এবং উষ্ণতা করব, তাহলে চাপ এবং উষ্ণতা যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু কোনো একটা পদার্থ 1 মোল পরিমাণ যদি তৈরি করতে যায় তাহলে কিন্তু ভিন্ন ভিন্ন পরিমাণে এনথালপির পরিবর্তন ঘটবে। সেই কারণে আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে তাপমাত্রা এবং চাপটাকে মেনশন করা দরকার যে কত আছে। এই জন্য বলা হচ্ছে যে নির্দিষ্ট চাপ এবং উষ্ণতায় 1 মোল পরিমাণ কোন যৌগ তার গঠনকারী স্থায়ী উপাদান মৌলগুলি থেকে, ঠিক আছে, এখানে একটু এখান থেকে একটু যোগ করে নেবে, স্থায়ী উপাদান মৌলগুলি থেকে সরাসরি গঠিত হলে এনথালপির যে পরিবর্তন ঘটে তাকে উক্ত চাপ এবং উষ্ণতায় কি বলছি আমরা, যৌগের গঠন এনথালপির কথা বলছি, ঠিক আছে, যৌগের গঠন এনথালপি। এবং প্রমাণ গঠন এনথালপি কাকে বলবো, প্রমাণ অবস্থায় যদি এটা হয়, অর্থাৎ পরিষ্কার কথা, প্রমাণ অবস্থায় যদি 1 মোল পরিমাণ কোনো একটি পদার্থ তার গঠনকারী, ঠিক আছে, তার গঠনকারী স্থায়ী উপাদান মৌল থেকে যদি তৈরি হয় তাহলে যে পরিমাণে এনথালপির পরিবর্তন হয় তাহলে তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি প্রমাণ গঠন এনথালপি। ঠিক আছে, একটা বিক্রিয়ার সাহায্যে সেটা যদি আমরা প্রকাশ করি তাহলে খুব ভালো হয়। দেখো, মনে করো আমি জলের জন্য কি প্রমাণ গঠন এনথালপির মান ক্যালকুলেশন করতে চাইছি, তাহলে ডেফিনেশনে বলা হয়েছে যে 1 মোল পরিমাণ কি করতে হবে, 1 মোল পরিমাণ যৌগ গঠন করতে হবে, তবে আমরা গঠন এনথালপির মান পাবো। 1 মোল পরিমাণ, তার মানে জল যদি গঠন করি সেটা 18 গ্রাম করতে হবে। ওকে, তাহলে কোথা থেকে তৈরি করব, ওই যে বলেছে যে স্থায়ী উপাদান গঠনকারী, মানে যৌগ গঠনকারী স্থায়ী উপাদান থেকে তৈরি করতে হবে। তো যৌগ গঠনকারী স্থায়ী উপাদান কি কি, তাহলে জল কিসে তৈরি হবে, জল তৈরি হয় হাইড্রোজেন দিয়ে এবং জল তৈরি হয় অক্সিজেন দিয়ে। এটা হচ্ছে সরাসরি ওই মৌল থেকে উৎপন্ন হবে। ওকে, তাহলে এখানে হাফ মোল নিতে হবে আমাকে, এখানে 1 মোল নিতে হবে। ক্লিয়ার? হাইড্রোজেন এটা গ্যাস অবস্থায় থাকবে এবং এটা কি অবস্থায় থাকবে, এটাও গ্যাস অবস্থায় থাকবে, মানে তোমার হচ্ছে অক্সিজেনটা। এবং লিকুইড, এটা জল যেটা হবে সেটা হচ্ছে তোমার লিকুইড অবস্থায় থাকবে। এইটা কত ডিগ্রিতে না, 25 ডিগ্রি ধরে নাও। তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 মোল হাইড্রোজেনের সঙ্গে হাফ মোল অক্সিজেন যদি বিক্রিয়া করে 1 মোল জল উৎপন্ন করে, তাহলে এর জন্য যে পরিমাণে এনথালপির পরিবর্তন হচ্ছে, তাহলে এটা যদি প্রমাণ অবস্থা হয় 1 atm চাপ এবং মানে একটা নির্দিষ্ট উষ্ণতা, বেসিক্যালি 25 ডিগ্রি, তাহলে যে পরিমাণে এনথালপির পরিবর্তন হবে, যে পরিমাণে, সেইটা হচ্ছে ডেল্টা এইচ এর মান বা প্রমাণ গঠন এনথালপি, এই জল বা একটা এই যৌগের প্রমাণ গঠন এনথালপির মান। বোঝা গেল? তার মানে 1 মোল পরিমাণ আমরা কোথা থেকে করব, তার গঠনকারী মৌল থেকে সরাসরি মানে তৈরি করব। ওকে, 1 মোল পদার্থ আমরা তৈরি করব এবং কোথা থেকে না, তার ওই পদার্থ গঠনকারী কোন একটি উপাদান মৌল থেকে সরাসরি গঠন করব। ঠিক আছে, গঠন করলে যে পরিমাণে এনথালপির পরিবর্তন হবে সেটাকে আমরা প্রমাণ গঠন এনথালপি বলবো, হিট অফ ফরমেশন বলবো, এই এফ দিয়ে ডিনোট করব। আর প্রমাণ অবস্থাটাকে নির্দেশ করার জন্য এখানে একটা 0 লিখবো। তাহলে প্রমাণ গঠন এনথালপি আমরা প্রকাশ করতে পারি ডেল্টা এইচ 0 এফ, এইভাবে আমরা প্রকাশ করব। যদি জলের জন্য হয় তাহলে এটাকে আমরা পাশে জলের জন্য লিখে ফেলবো। ওকে, এটা লিকুইড অবস্থায় যেহেতু তৈরি হয়েছে, ব্যাস, এইটা হচ্ছে জলের জন্য প্রমাণ গঠন এনথালপির, মানে এটাকে নোটেশন এইভাবে করা হয়, এফ ফর ফরমেশন মানে গঠন। ঠিক আছে, এইভাবে। আর এটাকে কিভাবে প্রকাশ করব, সিম্পলি ডেল্টা এইচ এফ আকারে প্রকাশ করতে পারি। ঠিক আছে, চলো এর একটা মান পাওয়া যায়, যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে -285.8 কিলো জুল প্রতি মোল। ওকে, দেখো, তার মানে হচ্ছে 1 মোল পরিমাণ যদি জল আমরা মানে তৈরি করি, কোথা থেকে তৈরি করবো, 1 মোল হাইড্রোজেন এবং হাফ মোল অক্সিজেন থেকে প্রমাণ অবস্থায় যদি 1 মোল পরিমাণ জল উৎপন্ন করি, তাহলে কি পরিমাণে তাপ উৎপন্ন হবে না, এই যে এই পরিমাণ কত, মানে 285.8 কিলো জুল প্রতি মোল, অর্থাৎ 285.8 কিলো জুল তাপ তৈরি হবে। কার জন্য মোল বলেছে কেন, পার মোল বলেছে কেন, কারণ 1 মোল উৎপন্ন হচ্ছে তাই বলেছে। ঠিক আছে, তাহলে উৎপন্ন তাপের পরিমাণ হচ্ছে কত না 285.8 কিলো জুল। ওকে, উৎপন্ন তাপের পরিমাণ, তাহলে এনথালপির পরিবর্তন হচ্ছে এতটা। বোঝা গেল? তাহলে স্ট্যান্ডার্ড স্টেটে মানে বা প্রমাণ অবস্থায় গঠন এনথালপির মান সম্পর্কে আমরা মোটামুটি অবগত হলাম। এরকম যে কোনো পদার্থ যখন তৈরি হবে তখন তার একটা প্রমাণ গঠন এনথালপির মান পাওয়া যায়। ঠিক আছে, আর একটু আমাদের এখান থেকে বুঝতে হবে, কিছু কিছু পদার্থ আছে, যেমন মৌলিক পদার্থ আছে, যেমন তোমার হচ্ছে এই ক্ষেত্রে মনে রাখবে, যেমন তোমার হচ্ছে হাইড্রোজেন গ্যাস,
অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, ঠিক আছে, মানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, যেটা সব থেকে সুস্থিত ফর্ম কোন একটা মৌলের, যেমন হচ্ছে তোমার সালফারের রম্বিক সালফার, ঠিক আছে, এদের যে প্রমাণ গঠন এনথালপি, এদের মানটা কিন্তু 0 হবে। একটা নির্দিষ্ট উষ্ণতায়, মানে সাধারণ উষ্ণতায় 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোন একটা মৌলের সব থেকে সুস্থিত যে যৌগটা আছে, সেই সব থেকে সুস্থিত মৌলটা আছে, সেই মৌলের প্রমাণ গঠন এনথালপির মান কত হবে? 0 হবে। তাহলে এদের প্রমাণ গঠন এনথালপির মান কিন্তু 0। এখানে কিন্তু জলের জন্য 0 হয়নি, এটা কার জন্য হবে? এদের জন্য 0 হবে। এইটা আমাদেরকে কিন্তু একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। চলো, এরপরে দেখো একটা প্রশ্ন করা হয়েছে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের প্রমাণ গঠন এনথালপির মান এত, বলতে তুমি কি বোঝো, বলতে কি বোঝো, ঠিক আছে। এরকম ধরনের যদি কোশ্চেন আসে, এই কোশ্চেন কিন্তু এসছে আগে, তো তোমাদেরকে এইরকম ধরনের কোশ্চেনের জন্য প্রিপেয়ার থাকতে হবে। তো দেখো কিভাবে আমরা কোশ্চেন অ্যান্সারটা করতে পারি। একটু আগে দেখলাম যে প্রমাণ গঠন এনথালপি কাকে বলে, এটা দেখে নিয়েছি। কাকে? একটু আগেই দেখলে, ঠিক আছে। তা প্রমাণ অবস্থায় 1 মোল পরিমাণ পদার্থটা তৈরি হলে যে পরিমাণ তাপের উদ্ভব হয়, এটা দেখেছি। তাহলে ওটাকেই আমরা এখানে গুছিয়ে লিখবো। তাহলে এটাকে এভাবে লেখা যায় যে এর মানে হলো, আগে এই লাইনটা লিখবে, দিয়ে তারপরে বলবে যে এর মানে হলো 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রমাণ অবস্থায়, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রমাণ অবস্থায়, অর্থাৎ 1 ATM চাপে 25 ডিগ্রি উষ্ণতায় প্রমাণ অবস্থায়, অর্থাৎ 1 ATM চাপে, আবার উষ্ণতাটাকে মেনশন তো করেই দিয়েছে, 1 ATM চাপে 1 মোল পরিমাণ জল, লিকুইড জল প্রস্তুত করলে, কোথা থেকে প্রস্তুত করলে? 1 মোল পরিমাণ জল, লিকুইড জল। আচ্ছা, আরেকটু এখান থেকে লিখো, তার উপাদান মৌল থেকে, তার উপাদান মৌল থেকে, অর্থাৎ এটা ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে লিখবো, অর্থাৎ হাইড্রোজেন গ্যাস এবং হাফ অণু অক্সিজেন গ্যাস, ঠিক আছে। উপাদান মৌল থেকে, ঠিক আছে। কি বললাম তাহলে? 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এবং 1 ATM চাপে প্রমাণ অবস্থায়, অর্থাৎ 1 ATM চাপে 1 মোল পরিমাণ জল, অর্থাৎ 18 গ্রাম জল, তার উপাদান মৌল থেকে সরাসরি প্রস্তুত করলে কত না 285.8 কিলো জুল তাপ উৎপন্ন হয়। ব্যাস, এইটুকু আমরা লিখবো। তাহলে এই ধরনের কোশ্চেনের অ্যান্সার কিন্তু এরকম করে আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে লিখে ফেলো। আচ্ছা, এবার আমরা চলে আসি দহন এনথালপি। দহন এনথালপি মানে, দহন মানে তো বুঝতেই পারছো পোড়ানো, ঠিক আছে। তার মানে দহন এনথালপি কাকে বলে? নির্দিষ্ট চাপ এবং উষ্ণতায় 1 মোল পরিমাণ কোন একটা পদার্থকে অক্সিজেন উপস্থিতিতে সম্পূর্ণরূপে যদি দহন করো, সম্পূর্ণরূপে যদি পোড়াও, 1 মোল পরিমাণ পদার্থকে কি করতে হবে? এক্সেস তোমার হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে কি করতে হবে? পোড়াতে হবে। পোড়ালে কি হবে? যে পরিমাণ এনথালপির পরিবর্তন হবে, তাকে আমরা কি বলবো? সেই নির্দিষ্ট উষ্ণতা এবং চাপে পদার্থটির কি বলবো? দহন এনথালপি বলবো, ঠিক আছে। দহন এনথালপি দেখো এখানে কি করা হয়েছে, এখানে দেখো, এখানে যেটা করা হয়েছে, এটা CH4, এটা বড় হাতে লিখবে, তাহলে CH4। এই যে মিথেন গ্যাসকে কি করা হয়েছে? অক্সিজেন গ্যাসের সাহায্যে পোড়ানো হয়েছে। কি তৈরি হয়েছে? কার্বন ডাই অক্সাইড এবং জল তৈরি হয়েছে, লিকুইড জল তৈরি হয়েছে, ঠিক আছে। 1 মোল পরিমাণ যদি মিথেনকে সম্পূর্ণরূপে, মানে এক্সেস পরিমাণ অক্সিজেন রেখে যদি সম্পূর্ণরূপে দহন করি, যদি পোড়ায়, তাহলে যে পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে, কত পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে? সেটা হচ্ছে এটা, এত পরিমাণে তাপ উৎপন্ন হয়েছে। তাহলে এটা হচ্ছে কি? তার দহন তাপ। আচ্ছা, এখানে 0 দেওয়ার প্রয়োজন নেই, এখানে 0 যদি দিই আমরা, তাহলে এটা বোঝাবে কি? 0 যদি দিই তাহলে এটা বোঝাবে প্রমাণ অবস্থায়, এটা স্ট্যান্ডার্ড স্টেটকে মেনশন করে, স্ট্যান্ডার্ড স্টেট বা প্রমাণ অবস্থাকে মেনশন করে, ঠিক আছে। এইটা যদি প্রমাণ অবস্থায় হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট উষ্ণতা এবং 1 ATM চাপে যদি এই বিক্রিয়াটা ঘটানো হয়, অর্থাৎ মানে অক্সিজেন উপস্থিতি যদি পোড়ানো হয়, তাহলে যে পরিমাণে তাপের কি হবে? উদ্ভব হবে বা তাপের শোষণ হবে। অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে কি হয়? তাপের উদ্ভবই হয়। পোড়ানো মানে হচ্ছে তাপ উৎপন্ন হবে। তাহলে যে পরিমাণ তাপের উদ্ভব হবে সেটাই কি? তোমার হচ্ছে বিক্রিয়ার দহন তাপ।
হিট অফ কম্বাসন বলি এটাকে, হিট অফ কম্বাসন, হিট অফ কম্বাসন, হিট অফ কম্বাসন, ঠিক আছে। তাহলে মোলার হিট অফ কম্বাসনও বলতে পারি। এটা যদি স্ট্যান্ডার্ড স্টেটে হয় তাহলে এইটা হবে। তাহলে এই যদি এরকম মান লেখা থাকে তাহলে যদি বলে এটার মানে কি বোঝো, তাহলে আমরা বলতে পারবো যে যদি এটা মিথেনের ক্ষেত্রে বলা হয় তাহলে আমরা বলবো যে প্রমাণ অবস্থায় অর্থাৎ একটা নির্দিষ্ট উষ্ণতাতে 1 atm চাপে 1 মোল পরিমাণ মিথেনকে এক্সেস অক্সিজেনের উপস্থিতিতে, অতিরিক্ত অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণরূপে দহন করলে তোমার কতটা তাপ তৈরি হবে, না এখানে তাপ তৈরি হবে 890.36 কিলো জুল প্রতি মোল, অর্থাৎ কি 36 কিলো জুল এতটা তাপ তৈরি হবে, ঠিক আছে, 1 মোলের জন্য। আশা করি বোঝা গেল ব্যাপারটা। তাহলে দহন এনথালপি সম্পর্কে মোটামুটি একটু আইডিয়া হলো, ঠিক আছে। চলো এরপরে আমরা চলে আসছি যে প্রমাণ দহন এনথালপি। প্রমাণ দহন এনথালপির কথা একটু আগেই বললাম যে প্রমাণ অবস্থায় কি করা হলো, যে 1 মোল পরিমাণ যদি তোমার হচ্ছে 1 মোল পরিমাণ কোন একটা পদার্থকে যদি তুমি সম্পূর্ণরূপে মানে পোড়াও, ঠিক আছে, তাহলে যে পরিমাণে তাপ উৎপন্ন হবে তাকে আমরা কি বলছি, প্রমাণ দহন এনথালপি। তাকে আমরা যেটা দিয়ে প্রকাশ করছি একটু আগে এটাই বললাম। এবার চলে আসছি দেখো 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এখানে কি লেখা আছে, এটার নাম হচ্ছে বিউটেন, ঠিক আছে, বিউটেন, এটা একটা অ্যালকেন। তাহলে বিউটেনের প্রমাণ দহন এনথালপি কত এটা লেখা আছে, বলতে কি বোঝো। তাহলে একটু আগে সেটা আমি অলরেডি বলে দিয়েছি যে বিউটেনকে যদি আমরা সম্পূর্ণরূপে পোড়াই তাহলে 1 মোল বিউটেনকে পোড়াতে গেলে আমাকে কত লাগবে, 6.5 অণু অক্সিজেন লাগবে, এখানে O2 করে নেবে, ঠিক আছে। তাহলে 6.5 অণু O2 এটা কি করবে না এর সঙ্গে বিক্রিয়া করবে, দিয়ে পুরো 4 অণু কার্বন ডাই অক্সাইড এবং 5 অণু জল উৎপন্ন করবে। এই ক্ষেত্রে যে মানে টোটাল এনথালপির পরিবর্তন হবে, যে পরিমাণে তাপ উৎপন্ন হবে সেই উৎপন্ন তাপের পরিমাণ হচ্ছে কত না 2878 কিলো জুল পরিমাণ তাপ উৎপন্ন হবে, এটাই বলে দিতে হবে, ঠিক আছে। তার মানে এইভাবে বলবো যে 1 মোল পরিমাণ, এই কথাটার অর্থ হচ্ছে 1 মোল পরিমাণ বিউটেনকে এক্সেস পরিমাণ বা অতিরিক্ত পরিমাণ বা যথেষ্ট পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে দহন করলে সম্পূর্ণরূপে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন করলে 2878 কিলো জুল পরিমাণ তাপ উৎপন্ন হয়। ব্যাস এতটুকু আমাদেরকে বলতে হবে, ঠিক আছে। চলো পরের স্লাইড। এবার আমরা কয়েকটা অঙ্ক দেখে নেব, ঠিক আছে। যৌগের গঠন এনথালপির আমরা মান নির্ণয় করব এখান থেকে। আশা করি এতদূর পর্যন্ত বুঝেছো। তোমরা যদি কিছু এর আগে যতদূর ক্লাস হলো তোমাদের যদি কোনো জায়গায় প্রবলেম থাকে, ডাউট থাকে, তোমরা ইলিটস ইউটিউব অ্যাপসটা তোমরা ডাউনলোড করো, কমেন্ট বক্সে গিয়ে ওখান থেকে তোমরা লিংক পেয়ে যাবে। ইউটিউব চ্যানেল আছে আমাদের এবং এখানে অ্যাপও আছে ইলিটেস। তোমরা সেই ইলিট অ্যাপটি ডাউনলোড করো এবং ওই অ্যাপসের থ্রুতে তোমরা কি করবে না এখানে কমেন্ট করবে এবং কোশ্চেনটা লিখবে তোমরা যে এই জায়গাটা আমাদের প্রবলেম আছে, কোশ্চেন লিখবে যদি কোশ্চেন থাকে। যদি তোমাদের কোনো ডাউট থাকে সেই ডাউট কোথায় ডাউট আছে, কোনটা বুঝতে পারোনি সেটা বলবে এবং সেই অনুযায়ী আমরা পরের আপডেটটা আমরা দেবো, ওকে। আচ্ছা চলো এবার আমরা যে মানে তোমার গঠন এনথালপি তখন গণনা করছিলাম, ক্যালকুলেশন করতে বা গঠন এনথালপির কথা বলছিলাম, সেটা কিন্তু আমরা মান নির্ণয় করতে পারবো বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে। দেখো বেনজিনের এখানে কোশ্চেনটা পড়ো, কি বলা হচ্ছে যে বেনজিনের দহন এনথালপি কত, দহন মানে কি সেটাকে কি করতে হবে, পোড়াতে হবে। দহন এনথালপি হচ্ছে এত জুল প্রতি মোল। কার্বন ডাই অক্সাইড কি আছে, কার্বন ডাই অক্সাইড এবং তোমার জলের গঠন এনথালপি, এর হচ্ছে দহন এনথালপি দেয়া আছে। আর এর কি দেয়া আছে, এর দেয়া আছে তোমার হচ্ছে জলের এবং কার্বন ডাই অক্সাইডের দেয়া আছে গঠন তাপ দেয়া আছে, ঠিক আছে। এগুলো দেয়া আছে যথাক্রমে ওয়াই মোল এবং জেড মোল দেয়া আছে। তাহলে বেনজিনের গঠন তাপ আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে দেখো আমার কি বলছে যে বেনজিনের গঠন তাপ নির্ণয় করো। গঠন তাপ মানে হচ্ছে একটু আগে পড়ালাম, একটু আগে তোমরা দেখলে কি দেখেছিলে, গঠন তাপ মানে 1 মোল পরিমাণ কোন একটা পদার্থকে তৈরি করতে হবে তার উপাদান মৌল থেকে সরাসরি তৈরি করতে হবে। তাহলে বেনজিন কোনটা বলো, যে এই যে হচ্ছে বেনজিন, এই বেনজিন তৈরি করতে হবে আমাদের লিকুইড অবস্থায়। কারণ বেনজিন 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 atm চাপে ল্যাবে যদি তুমি যাও তাহলে দেখতে পাবে এটা তরল অবস্থায় আছে। তাহলে তরল বেনজিন 1 মোল পরিমাণ যদি তৈরি করতে হয় উপাদান মৌল থেকে, কি কি কোন কোন মৌল থেকে তৈরি হবে, এখানে কার্বন আছে আর হাইড্রোজেন আছে ডেফিনেটলি। তাহলে 6 মোল কার্বন, মানে এটা সলিড স্টেটে আছে, ওটা গ্রাফাইট থেকে তৈরি করতে হবে। আর তোমার হচ্ছে কি হাইড্রোজেন থেকে তৈরি করতে হবে।
ঠিক আছে, 3 মোল হাইড্রোজেনের সঙ্গে 6 মোল এখানে কার্বন বিক্রিয়া করে কি তৈরি হবে, এটা তৈরি হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে যে এই কার্বন কিন্তু হাইড্রোজেনের সঙ্গে ডিরেক্ট যুক্ত করে বেঞ্জিন কখনোই তৈরি করে না। তাহলে আমাদেরকে অন্য ডেটা থেকে এটা তৈরি করতে মানে করতে হবে, তোমার হচ্ছে মানে মানটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, এই কারণে এইগুলো আমাদের দরকার। যদি ডাইরেক্ট হতো তাহলে তো আমাদের আর কোনো প্রয়োজনই পড়তো না এই থিওরিগুলোর। যেহেতু আমরা ডিরেক্ট এরকম রাসায়নিক বিক্রিয়া পাই না, তাই ব্যাক প্রসেসে এগুলো ক্যালকুলেশন করে আমরা ওটাকে বার করতে পারি। ঠিক আছে, এখন দেখো তাহলে এই বিক্রিয়ার জন্য আমাকে এনথালপির পরিবর্তনটা ক্যালকুলেশন করতে হবে। মানে এইটা বিক্রিয়া যদি হয়, এটা হচ্ছে গঠন, এই বিক্রিয়ার জন্য যে এনথালপির পরিবর্তন হবে সেটা গঠন এনথালপি, এই যে মানটা কত সেটাই জিজ্ঞাসা, এটা আমাদের কোশ্চেনে জিজ্ঞেস করেছে। তাহলে দেখো কি হচ্ছে, এখানে আমি তোমার হচ্ছে বলে দিয়েছে এখানে যে কার্বন ডাই অক্সাইড এবং জল এর গঠন তাপ এখানে বলে দেওয়া হয়েছে। কত, কার্বন ডাই অক্সাইডের জন্য ওয়াই মোল এবং তোমার হচ্ছে জলের জন্য কি হচ্ছে জেড মোল। এই যে গঠন তাপ কত এর জন্য হচ্ছে জেড, আর কার্বন ডাই অক্সাইড যে তৈরি হচ্ছে তার জন্য কত ওয়াই মোল। এখন এত পরিমাণে তাপ উৎপন্ন হয় বলে দিয়েছে। ঠিক আছে, গঠন তাপ, তো যখন এনথালপি যখন লিখবো তখন কি হবে, এখানে মাইনাস হয়ে যাবে সব, কারণ অতগুলো তাপ উৎপন্ন হয়েছে। কিন্তু ডেল এইচ আকারে যখন লিখবো, একটু আগেই বলছিলাম যে তাপ উৎপন্ন হয়েছে এক্স ক্যালোরি, তাহলে যখন ডেল এইচ এর মান অর্থাৎ এনথালপির পরিবর্তন যখন লিখবো তখন সেটাকে কি করে লিখবো বলো, সেটাকে মাইনাস দিয়ে লিখতে হবে, কারণ ওইটা তাপটা উৎপন্ন হয়েছে। এই কারণে দেখো এটা যখন ফরমেশন হয়েছে তাপ উৎপন্ন হয়েছে বলে মাইনাস জেড লিখেছি এখানে ডেল এইচ ফরমেশনে। আর এটাও ডেল এইচ ফরমেশন, অ্যাকচুয়ালি ডেল এইচ ফরমেশন স্ট্যান্ডার্ড স্টেটে আছে, সব ডেল এইচ ফরমেশন স্ট্যান্ডার্ড স্টেটে আছে, বোঝা গেল। তাহলে আর তোমার হচ্ছে এই যে এইটার কম্বাসন হয়েছে, হিট অফ কম্বাসন, এটা স্ট্যান্ডার্ড স্টেটে হিট অফ কম্বাসনের মানটা এখানে কিন্তু দেয়া আছে। এখন আমাকে যেটা করতে হবে যে এই মানগুলোকে কাজে লাগিয়ে আমার এই যে ডেল্টা এইচ ফরমেশন 0, হ্যাঁ স্ট্যান্ডার্ড স্টেটে এই মানটাকে বার করতে হবে। তাহলে দেখো আলটিমেটলি আমাকে কোন বিক্রিয়াটা করতে হবে, এই বিক্রিয়াটা নিয়ে আসতে হবে আলটিমেটলি। এই তিনটে বিক্রিয়াকে সাজিয়ে কোনোটাকে যোগ বিয়োগ করে, হ্যাঁ কোনোটাকে যোগ করতে হবে, কোনোটাকে বিয়োগ করতে হবে, কিছু দিয়ে গুণ করতে হবে, দিয়ে আমাকে করতে হবে, জাস্ট আলটিমেটলি এইটাকে নিয়ে আসতে হবে। এইটা জাস্ট মানে কি বলবো, এটাকে মিলামিলি যেমন হয় সেভাবে ওরকম আমাদেরকে মিলাতে হবে, যে কিভাবে করলে এটা মিলবে, কাটাকুটি করে ওটা থাকবে, এতটুকুই আমাদেরকে এখানে বুঝতে হবে। 2-4টা অঙ্ক যখন করবে না তখন খুব ইজি হয়ে যাবে, বিষয়টা বুঝতে পারবে। ঠিক আছে, যেমন তোমরা অন্য জায়গায় তোমার হচ্ছে অনেকগুলো গেম আছে যেখানে মিলামিলি খেলতে হয়। ঠিক আছে, তো এরকম এখানে মিলাতে হবে। যেমন ধরো আমরা এখানে দেখছি কি যে ডান দিকে কি আছে, আলটিমেটলি তো আমি এই রাসায়নিক সমীকরণটা নিয়ে আসবো, ডান দিকে আছে বেঞ্জিন। তো দেখো তো প্রথম বিক্রিয়াটার ক্ষেত্রে বেঞ্জিন কোন দিকে আছে, বাম দিকে। তাহলে আমাকে এই বিক্রিয়াটা উল্টে লিখতে হবে, উল্টে লিখলে এটাও আমাকে উল্টে দিতে হবে, মানে তোমার হচ্ছে প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে দেখো তো এই বিক্রিয়াটা যদি আমি উল্টে লিখি তাহলে কি হবে, 6 অণু কার্বন ডাই অক্সাইড গ্যাস প্লাস এখানে কি আছে প্লাস 3 অণু হাইড্রোজেন গ্যাস, মানে সরি জল লিকুইড অবস্থায়। এখান থেকে কি তৈরি হয়েছে, মানে উল্টো করে যদি এই বিক্রিয়াটাকে লিখি তাহলে এখান থেকে কি না C6H6 লিকুইড প্লাস 15/2 এটা হচ্ছে অক্সিজেন গ্যাস। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে ডেল্টা এইচ সি হিট অফ কম্বিনেশন এটা কত হবে, তাহলে উল্টে যাবে। এটা যখন আমরা ডিরেকশন দেখো, ফরওয়ার্ড রিয়াকশন যদি তোমার এক্সোথার্মিক হয়, ব্যাকওয়ার্ড রিয়াকশন কি হবে এন্ডোথার্মিক। তাহলে ওখানে তাপ উৎপন্ন হয়েছিল, তাহলে এই বিক্রিয়াতে কি হবে, তাপ শোষণ হবে, ফলে তার জন্য ডেল্টা এইচ এর মান পজিটিভ হয়ে যাবে। তাহলে এটাই একটু আগে বলছিলাম। তাহলে কি হচ্ছে, এটা আমার পজিটিভ কত হচ্ছে, দেখো এটা আমার পজিটিভ হয়ে যাচ্ছে, এখানে কত -6 লিখেছিলাম, তো এটা হচ্ছে প্লাস এক্স জুল প্রতি মোল, এত হলো। ঠিক আছে, এটা কেন লিখলাম বুঝতে পেরেছো তো? তার কারণ হচ্ছে আমার ডান দিকে এই যে মেন সমীকরণ, ডান দিকে আমাকে কি নিয়ে যেতে হবে, বেঞ্জিনকে নিতে হবে, তাহলে কাটাকুটি করে এটা কিন্তু পড়ে থাকবে। ঠিক আছে, আচ্ছা চলো এবার দেখো দ্বিতীয় সমীকরণটাতে আমার দেখো এখানে কার্বন কটা লাগছে, কার্বন হচ্ছে 6টা লাগবে, কিন্তু এখানে কার্বন কটা আছে বলো তো, একটা। তার মানে এই সমীকরণটাকে আমাকে 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই সমীকরণ, এটাকে আমরা ধরো 2 নম্বর সমীকরণ বলেছি, তো 2 নম্বর সমীকরণটাকে আমাকে 6 দিয়ে গুণ করতে হবে। ওকে, তাহলে 6 দিয়ে গুণ করে লিখছি 2 নম্বর সমীকরণটাকে। তাহলে লেখো 6CS গ্রাফাইট প্লাস 6O2 গ্যাস। ঠিক আছে, এটা বিক্রিয়া করে কি তৈরি করছে, 6 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি করবে গ্যাস। তাহলে এই ক্ষেত্রে তোমার হচ্ছে এই সমীকরণটা তাহলে কি দাঁড়াবে বলো, এই সমীকরণটা দাঁড়াবে 6 দিয়ে গুণ করে দাও
এটা হচ্ছে আমরা এই সমীকরণটাকে নাম দিলাম 4 নম্বর সমীকরণ, এটাকে নাম দিচ্ছি আমরা 5 নম্বর সমীকরণ। তাহলে 5 নম্বর সমীকরণের জন্য ডেল্টা এইচ এফ জিরো এর মানটা কত হবে? তাহলে মানটা হবে -6y, আর ইউনিটটা যা আছে ওই জুল প্রতি মোল ওইটাই থাকবে, ঠিক আছে? তাহলে জুল প্রতি মোল এটা লিখেই ফেলো, জুল প্রতি মোল, ঠিক আছে? আবার এটা দেখো যে এখানে হাইড্রোজেনের কথা যদি দেখি, যে হাইড্রোজেন এখানে 3 মোল, কিন্তু এখানে হাইড্রোজেন কত মোল? 1 মোল আছে, তার মানে এটাকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই সমীকরণটাকে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে 3 মোল যদি গুণ করি তাহলে দেখো তো কত হচ্ছে। তাহলে 3H2 গ্যাস প্লাস এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে 3 অণু অক্সিজেন গ্যাস, এরকম করে বিক্রিয়া করে এখন এটা হাফ হবে, ঠিক আছে? এটা তাহলে 3/2 হবে এখানে, ওকে? হাফ অণু জল, হাফ অণু অক্সিজেনের সঙ্গে যদি 1 অণু মানে তোমার হচ্ছে হাইড্রোজেনের বিক্রিয়া করো তবেই কিন্তু 1 মোল অক্সিজেন তৈরি হয়। এখানে একটু মিস্টেক ছিল, তো এখানে ঠিক করে নাও। তাহলে হাফ ছিল, এটাকে 3 দিয়ে গুণ করলাম বলে 3/2 হলো, ঠিক আছে? এটাও গ্যাস অবস্থায় আছে অবশ্য। এখান থেকে বিক্রিয়া করে কি তৈরি করছে, মানে 3 অণু তোমার হচ্ছে লিকুইড ওয়াটার তৈরি করলো, ওকে? দেখো তাহলে এইবার যদি আমরা পুরোটাকে এখান থেকে, এটা হচ্ছে মানে তোমার 6 নম্বর সমীকরণ, তাহলে এখানে মানটা কত পাবো দেখো, এখানে মানটা কত হচ্ছে, ডেল এইচ এফ এর মানটা কত হবে? এখানে ডেল এইচ এর মানটা হচ্ছে, ডেল এইচ এর মানটা আমাকে কত দিয়ে গুণ করতে হচ্ছে? 3 দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে -3 ইন্টু জেড, ওকে, জুল প্রতি মোল। তাহলে এটার মানটা পেলাম আমরা, ওকে? তাহলে এবার দেখো আমি কেন এরকম করলাম আবার বলে দিচ্ছি, যে যেহেতু এই সমীকরণটা আমাকে কেটে কুটে নিয়ে আসতে হবে, এই সমীকরণগুলো কেটে কুটে আমাকে কি নিয়ে আসতে হবে? এই সমীকরণটা নিয়ে আসতে হবে। তো ডান দিকে আছে বেনজেন, তাই ডান দিকে এই সমীকরণটাকে, প্রথম যে সমীকরণটা পেয়েছিলাম এটাকে ঘুরিয়ে লিখেছিলাম, অভিমুখ ঘুরিয়ে দিয়েছিলাম, তাহলে এটাকে ঘুরিয়ে লিখেছিলাম বলে এই সমীকরণটা পেয়েছিলাম। দেখো এই সমীকরণটাকে ঘুরিয়ে লিখেছিলাম বলে ডেল্টা এইচ এর মানটা নেগেটিভ ছিল, পজিটিভ করে দিয়েছিলাম, বাদ বাকিটাকে ঘুরাইনি। এদিকে তোমার হচ্ছে হাইড্রোজেন আছে, এদিকে হাইড্রোজেন আছে, কার্বন আছে, তাই এই দুটো যেহেতু বাম দিকে আছে এটাকে ঘোরাইনি। তাহলে এটা 6 অণু কার্বন ছিল বলে 6 দিয়ে এই পুরো সমীকরণটাকে গুণ করেছি। আর নিচে হচ্ছে মানে দেখো 3 অণু হাইড্রোজেন ছিল বলে এই হাইড্রোজেনের সমীকরণটাকে 3 অণু দিয়ে 3 দিয়ে পুরোটাকে গুণ করেছি। তাহলে ওইটাকেও পুরো দিয়ে 3 দিয়ে গুণ করতে হবে। এখন দেখো যে কি হয়, এই যে মনে করো এখানে কি আছে, মানে কোন কোনগুলো কাটবে, তাহলে দেখো কোন কোনগুলো কাটছে, এইগুলো সবগুলোকে যদি যোগ করে দিই, পুরোটাকে যদি যোগ করে দিই তাহলে কি হচ্ছে, দেখো পুরোটাকে যোগ করে দিচ্ছি, এটাকে পুরোটাকে যোগ করে দিচ্ছি, তাহলে কি হবে দেখো, এটাকে যদি যোগ করে দিই, ঠিক আছে? এখানে 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু কার্বন ডাই অক্সাইডের সঙ্গে কাটলো, এখানে 3 অণু জল, এই 3 অণু জলের সঙ্গে কাটলো, দেখো অক্সিজেন আছে এখানে 1.5 অণু, আর এখানে হচ্ছে 6 অণু, তাহলে হয়ে গেল 7.5 অণু, আর এই যে 7.5 অণু তোমার হচ্ছে অক্সিজেন আছে, এটা কেটে গেল, ঠিক আছে? তাহলে পড়ে থাকলো কি, এই যে 6 অণু কার্বন গ্রাফাইট, 6 অণু এটা পড়ে থাকলো, প্লাস হচ্ছে 3 অণু হাইড্রোজেন গ্যাস পড়ে থাকলো, এটা এখান থেকে তৈরি হচ্ছে কি 1 অণু C6H6, এই যে মানে বেনজিনটা 1 অণু পড়ে থাকলো, এই এটা তৈরি হলো, এটা লিকুইড অবস্থায় আছে, ঠিক আছে? এটা লিকুইড অবস্থায় আছে। তাহলে জাস্ট এটা যোগ করে পাচ্ছি, তাহলে এগুলোকে আমাদেরকে যোগ করে দিতে হবে। তাহলে এগুলো যদি ডেল্টা এইচ এর মান যদি বার করতে চাই তাহলে কত হবে, এগুলোকে যোগ করতে হবে সিম্পলি। তাহলে এক্স, এটা অ্যান্সারটা যেটা আসছে এটা শুধু যোগ করে দাও, তাহলে এক্স মাইনাস 6y মাইনাস হচ্ছে 3z, তাহলে এইটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে? ডেল্টা এইচ এর মান যেটা পেলাম সেটা হচ্ছে কি ডেল্টা এইচ, এটা কার জন্য, গঠন, বেনজিনের গঠন এনথালপি মানে ফরমেশন, এই ফরমেশনটা ডেল্টা মানে ডেল্টা এইচ এফ জিরো এর মানটা কত পেলাম আমরা, না এইটা হচ্ছে অ্যান্সার, ওকে? পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা হচ্ছে যে 298 কেলভিন উষ্ণতায় প্রদত্ত একটা বিক্রিয়া দেওয়া আছে, হ্যাঁ, প্রদত্ত বিক্রিয়ায় প্রমাণ বিক্রিয়া এনথালপির মান নির্ণয় করতে হবে। তাহলে এই বিক্রিয়ার জন্য প্রমাণ বিক্রিয়া এনথালপি মান বার করতে হবে। প্রমাণ বিক্রিয়া এনথালপির মানটা আমরা কিভাবে নির্ণয় করি, আমরা নির্ণয় করি ডেল্টা এইচ রিয়াকশন, এই যে জিরো অবস্থায় পুরো একটা রিয়াকশন, এটা কতটা পাই না সিম্পলি মানে সামেশন অফ এনথালপি অফ প্রোডাক্ট, এটা আমি লিখতে পারি বিক্রিয়া জাত পদার্থ মাইনাস হচ্ছে সামেশন অফ এনথালপি অফ রিয়াক্ট্যান্ট মানে বিক্রিয়ক, ঠিক আছে? বিক্রিয়া জাত পদার্থের টোটাল এনথালপি মাইনাস বিক্রিয়ক পদার্থগুলোর মোট মানে টোটাল এনথালপি, এটাই যদি আমরা করি বিয়োগ করি এখান থেকে এটা, তাহলে কিন্তু আমরা
যেটা পাবো সেটা হচ্ছে প্রমাণ বিক্রিয়া এনথালপি, এর প্রমাণ অবস্থায় যদি আমরা এটা করি, তাহলে এইখানে কিন্তু সবগুলো টার্মগুলোতে দেয়া আছে। হ্যাঁ, তাহলে এখানে মানে কতটা, সেটা কতটা, তাহলে এখানে প্রোডাক্ট গুলোর আমরা লিখে ফেলবো। দেখো 4টা এখানে যোগ আছে, 4টারই প্রমাণ এনথালপির মানগুলো কিন্তু সব কিন্তু দেয়া আছে, সেই মানগুলো বসাতে হবে। তাহলে এখান থেকে শুধু জাস্ট সব সূত্রটা আমি বসিয়ে দিচ্ছি, দেখো কি হবে। তাহলে এখানে প্রোডাক্টে কি আছে, প্রোডাক্টে আছে এই যে তোমার হচ্ছে ইউরিয়া আছে CONH2 তাহলে এর হচ্ছে কত H অফ, এটা স্ট্যান্ডার্ড স্টেটে মেনশন করতে হবে, ঠিক আছে, H অফ তোমার হচ্ছে CONH2 প্লাস মানে ডেল্টা H প্লাস হচ্ছে কি, এটা জলের জন্য করতে হবে, তাহলে ডেল্টা H0 অফ ওয়াটার, এটা লিকুইড স্টেটে আছে, ঠিক আছে। এই দুটো থেকে আমাকে মাইনাস করতে হবে কতটা, না মাইনাস করতে হবে রিঅ্যাক্ট্যান্ট দুটো, তাহলে কার্বন ডাইঅক্সাইডের জন্য ডেল্টা H0 অফ কার্বন ডাইঅক্সাইড প্লাস ডেল্টা H0 অফ তোমার হচ্ছে 2 অণু, এখানে যেহেতু 2 অণু আছে তাই এখানে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমি পরে 2 দিয়ে গুণ করে দিচ্ছি। এটা হচ্ছে অ্যামোনিয়ার জন্য, এটা অ্যামোনিয়া লিখে দেবে, একটু ভুল আছে, তাহলে অ্যামোনিয়ার জন্য তাহলে হচ্ছে এটা NH3, এটা গ্যাসীয় অবস্থায় আছে। তাহলে এই দুটো দেখো, এটা ইনটু 2 করতে হবে। তাহলে এখান থেকে যেটা করব আমরা, এখানে এই 4টা মান এখানে বসানো আছে, জাস্ট এই 4টা মান এখানে আমরা পুট করে দেব, পুট করলেই আমার অঙ্কটা উত্তর চলে আসবে। এইটা তোমরা কিন্তু পরের ক্লাসে তোমরা মানগুলো দেখবে যে এর মানটা কতটা বেরিয়ে আসে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই ক্লাস, ততক্ষণ পর্যন্ত পরের ক্লাস পর্যন্ত তোমরা একটু ঠিকঠাক করে করো, ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্ত। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।